হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার আবার নিয়ে চলে এসেছি তোমাদের। এটা হচ্ছে পার্ট 8। পার্ট 8 যে আমাদের সিরিজটা চলছিল, দ্যাট ইজ রেলের গ্রুপ ডির সিরিজ। আমি কয়েকটা প্রশ্নের সম্মুখীন হয়েছি, আগে একটু তোমাদের উত্তর দিয়ে দিই, তারপর আজকে ক্লাসটা শুরু করবো। দ্যাট ইজ, অনেকে আমাকে প্রশ্ন করছো, স্যার আপনি এএলপি টেকনিশিয়ানের কিছু সিরিজ নিয়ে আসুন, আপনি এনটিপিসির কিছু সিরিজ নিয়ে আসুন। দেখো, এই যে আমি তোমাদের জিকে পোর্শনটা কেন এনটিপিসি থেকে করাচ্ছি, গ্রুপ ডির পোর্শনটা কেন, মানে সায়েন্সের পোর্শনটা কেন গ্রুপ ডি প্রশ্ন থেকে করাচ্ছি, তার কারণ একটাই, কারণ আগের বছর যে লেটেস্ট প্যাটার্নে সায়েন্সটা হয়েছিল দ্যাট ইজ ভেরি মাচ কনসেপচুয়াল, এবং এই কনসেপচুয়াল প্রশ্নের উত্তর যদি তোমরা করে যাও, আগামী দিনে যত কঠিনই সায়েন্সের প্রশ্ন দিক না কেন তোমরা সেটা কিন্তু করতে পারবে। এর কারণ দেখো, বইতে তো সহজ জিনিস আছে, বইতে দেখে তোমরা সেই সহজ জিনিসগুলো করে নিতে পারবে, কিন্তু রেলে স্পেশালি সায়েন্সটা কিভাবে ঘুরিয়ে এসেছিল, যার জন্য অনেকেরই সিলেকশন আটকে গেছে সায়েন্সটা না পারার জন্য। তো সেই জন্যই আমি গ্রুপ ডি সায়েন্সটা করছি। একটা ভ্রান্ত ধারণা কি, যেটা এসএসসি তেও থাকি, যে স্যার আপনি সিজিএল এর প্রশ্ন করাচ্ছেন, আমি তো এসএসসি এমটিএস দেবো, তাহলে কি আমি এই প্রশ্নগুলো করব? দেখো, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস যেমন একটা জিনিস, মানে যেটাই করো না কেন তার ওপরটাকে ধরে প্রিপারেশন করতে হবে, সেরকমই রেলওয়ে আমি লেটেস্ট যে সায়েন্সের প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি তোমাদের প্রিপেয়ার করাচ্ছি, ঠিক আছে? তার মানে এই নয় যে এই প্রশ্নগুলো তোমার এএলপি তে আসতে পারে না, এই প্রশ্নগুলো তোমার এনটিপিসি তে আসতে পারে না। এই যে সায়েন্সের প্রশ্নগুলো করাচ্ছে এগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, রেলওয়েতে প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টেকনিশিয়ান এবং গ্রুপ ডি, তারপর বাকি এএলপি এনটিপিসি জেই এবং আরপিএফ ইত্যাদি প্রভৃতি, ঠিক আছে? তা বাদেও আর একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, তোমাদের আরো দুটো সিরিজ এক্সট্রা অ্যাড হবে। তোমাদের অলরেডি এনসিইআরটি একটা সিরিজ চলছে, একটা তো গ্রুপ ডি এরকম কনসেপচুয়াল সিরিজ চলছে। কেন কনসেপচুয়াল? কারণ এখানে অনেক কঠিন কঠিন প্রশ্ন থাকে যেগুলো আমি তোমাদের করাই। আর একটা তোমাদের স্পেশাল নিউমেরিক্যাল সিরিজ আনবো, যেখানে শুধুমাত্র সায়েন্সের অঙ্ক করানো হবে। একটা তো ডায়াগ্রাম সিরিজ চলছে, অনেকগুলো কিন্তু সিরিজ আমি চালাচ্ছি ইউটিউবে, এমনটা নয় যে ইউটিউবে আমি ফ্রিতে কিছু দিচ্ছি না। অনেকে বলে স্যার আপনার পেড ব্যাচে আপনি দিচ্ছেন, ইউটিউবে দিচ্ছি না। ভাই, ইউটিউবে অনেক কিছু দিচ্ছি, পেইড ব্যাচটা একটা ধরনের করা আছে, পেইড ব্যাচের ডিজাইনটা, ইউটিউবটার ডিজাইন এক ধরনের করা আছে। যারা পেইড ব্যাচ নিচ্ছে তাদেরকেও ইউটিউব দেখতে হবে, যারা ইউটিউব দেখছো তারা যদি জ্ঞানটাকে সম্পূর্ণ করতে চাও পেইড ব্যাচে জয়েন হতে হবে, ঠিক আছে? দুটোই আমি করাচ্ছি। তো আজকে আমি করাবো তোমাদের গ্রুপ ডি 17 আগস্টের যে শিফট 3, এটা মূলত শিফট 2 না, শিফট 3, পার্ট 8 শিফট 3টা করাবো। এই শিফটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, আমি এটার নাম দিয়েছি কনসেপচুয়াল শিফট, ভেরি কনসেপচুয়াল শিফট আজকে আমি করাবো। তোমাদের যাদের ক্লাসটা ভালো লাগছে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং তোমাদের যার যার ডিমান্ড প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং পরবর্তীতে আমি যখন দেখবো যে একটা বিষয়ের উপর অনেকের ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ড অনুযায়ী আমি কিছু কিছু সিরিজ স্টার্ট করবো। যেমন সায়েন্স নিউমেরিক্যালস এর প্রচুর ডিমান্ড পেয়েছি, তো সেটা আমি আবার পরবর্তীতে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, তো টার্গেট রেলওয়ে এনটিপিসির ভ্যাকেন্সি, অনেকেই বলছো স্যার ভ্যাকেন্সি কবে বেরোবে? ভ্যাকেন্সির কিছুদিনের মধ্যে বেরোবে, এবং প্রিপারেশন যারা নিচ্ছ তারা এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করতে পারো, ঠিক আছে? নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে, এগুলো তো আমি করাচ্ছি, একটু আর বলছি না, আজকে শিফট 3 করাবো। আচ্ছা, আমার কোর্স যারা জয়েন করতে চাও, অলরেডি এই কোর্সটা কিন্তু জুন থেকে শুরু হবে, অলরেডি কিন্তু অ্যাডমিশন চলছে। এটা একটা গুরুত্বপূর্ণ কোর্স, এখানে অ্যাডমিশন নিতে পারো। কৌস্তব স্যার তোমাদের ম্যাথ যে করাবে, অলরেডি কিছু ম্যাথ এবং জে এর ক্লাস রয়েছে। সম্ভবত আগামী পরশুদিন অর্থাৎ মানডেতে তোমাদের একটা ম্যাথের লাইভ সেশন আমি আনছি, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে, তো সেগুলো থেকে তোমরা বুঝতে পেরে যাবে। আমি তোমাদের স্পেশাল মক টেস্ট নিই, রুটিন অনুযায়ী ক্লাস হয়, সমস্ত বিষয় আধুনিক তোমরা নোট পাবে, এনসিইআরটি বেসড নোট, এনসিইআরটি লাইন তুলে তুলে নোটস রেডি করা হয়েছে। শুধু তাই নয়, এমনটা নয় যে শুধু আমি নোট দিই, আমি এনসিইআরটি পড়াই না, আমি দুটোই করাবো। শুধুমাত্র জিকে এর ক্ষেত্রে আমি এনসিইআরটি পড়াই, কিন্তু যখন সায়েন্স পড়াই, মানে জিকে এর ক্ষেত্রে আমি শুধুমাত্র এনসিইআরটি কে নোট আকারে পড়াই, কিন্তু যখন সায়েন্স পড়াই তখন এনসিইআরটি লাইন ধরে ধরে পড়াই, ঠিক আছে? তো আমার সায়েন্স কোর্স এটা রয়েছে, যারা সায়েন্স কোর্সে অ্যাডমিশন নিতে চাও, এই কোর্সটাও বর্তমানে চলছে এবং অ্যাডমিশন চলছে। এই কোর্সে তোমরা অ্যাডমিশন নিয়ে কি করতে পারো, পুরো এনসিইআরটি, যারা এনসিইআরটি কভার করতে পারছো না, পুরো এনসিইআরটি টা কভার করতে পারো উইথ প্রিভিয়াস ইয়ার্স অল এমসিকিউ উইথ 100% কনসেপ্ট। 100% কনসেপ্ট দিয়ে তোমরা প্রিভিয়াস ইয়ার্সটাকে পুরো কিন্তু শেষ করতে পারো। সমস্ত নোট এবং ক্লাস পুরোটাই বাংলায় হবে। তো সেক্ষেত্রে যারা বাংলা বুঝতে পারো না বা বাংলা যাদের প্রবলেম রয়েছে তারা এই কোর্সটা জয়েন করার দরকার নেই, কারণ আমার কোর্স কিন্তু সম্পূর্ণ বাংলায়। আমি আবার বলছি, আমার কোর্স কিন্তু সম্পূর্ণ বাংলায়। যারা বাঙালি বা যারা বাংলা ভাষা বুঝতে পারো তাদের জন্য সাদরে ওয়েলকাম জানাচ্ছি।
কারণ আমার কিন্তু বাইলিঙ্গুয়াল কোনো কোর্স নেই, আমার কিন্তু ইংলিশে কোর্স নয়, আমার কিন্তু বাংলায় কোর্স। ঠিক আছে, ওকে। যারা অ্যাডমিশন নেবে এই নাম্বারে চটপট অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়ে যেতে পারো, তোমার প্রচুর বন্ধুরা ভর্তি হয়েছে। ফলে আমি আর এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছি না, এইবার আমি ডাইরেক্ট পড়াশোনায় ঢুকে যাবো। তার আগে যতটুকু বলার বলে দিলাম, আর বেশি কিছু বলছি না। তো প্রথম প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে, খুব ভালো একটা প্রশ্ন। দেখো আমি বলেছি যে আজকে যে শিফটটা তোমাদের করাবো এটা 1 নম্বর প্রশ্ন থেকে লাস্ট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন কেউ মিস করবে না, একটা প্রশ্ন মিস করবে না। কারণটা কি, এখানে প্রত্যেকটা প্রশ্ন কনসেপচুয়াল, প্রত্যেকটা প্রশ্ন ট্রিকি, প্রত্যেকটা প্রশ্ন বোঝার আছে। ঠিক আছে, কোন জীবের লিঙ্গ জেনেটিক্যালি নির্ধারিত হয় না, ভালো করে বোঝো। ধরো মানুষ, মানুষের যে আমরা একজনকে বলছি মেল, আবার একজনকে বলছি ফিমেল, তাহলে কিসের উপর নির্ধারিত হয় না জিনের উপর। কি করে স্যার? দেখো আমাদের যে গ্যামেট গঠিত হয় সেক্ষেত্রে মেলদের গ্যামেটে কি কি থাকে না এক্স এক্স প্রকার ক্রোমোজোম থাকে, সরি এক্স ওয়াই প্রকার ক্রোমোজোম থাকে। আর ফিমেলদের ক্ষেত্রে কি থাকে, এক্স এক্স প্রকার ক্রোমোজোম থাকে। তো যখনই মেলদের এক্স ওয়াই প্রকার ক্রোমোজোম থাকছে তখন তাকে আমরা কি বলছি, মেল বলছি। আবার যখন এক্স এক্স প্রকার ক্রোমোজোম থাকছে তখন তাকে আমরা ফিমেল বলছি। তার মানে এটা কি জেনেটিক্যালি নির্ধারিত হচ্ছে। কিন্তু কিছু কিছু প্রাণী থাকে যাদের কিন্তু যে লিঙ্গটা অর্থাৎ মেল বা ফিমেল এগুলো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ভেরি ইম্পর্টেন্ট। টেম্পারেচার বা উষ্ণতার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ সে দেখা গেল যে মহিলা হয়ে জন্মগ্রহণ করেছে, উষ্ণতার পার্থক্য বা উষ্ণতা তারতম্যের জন্য সেটা পুরুষ হয়ে গেল। ঠিক আছে, তো এই ধরনের কিছু জিনিস আমরা দেখতে পাই, কিছু প্রাণী বা কিছু অ্যানিমেল আমরা দেখতে পাই এই ধরনের, তাদেরকে বলা হচ্ছে যে তাদের যে লিঙ্গটা সেটা কিন্তু জেনেটিক্যালি নির্ধারিত হয় না। ভালো করে বোঝো, এমন প্রাণী আছে যারা উভলিঙ্গ অর্থাৎ একই দেহে মেল এবং ফিমেল অবস্থান করছে, এটা কিন্তু সেটা না। এটা হচ্ছে এমন একটা লিঙ্গ বা এমন একটা প্রাণী যে প্রাণীটা জেনেটিক্যালি জেনেটিক্যালি তার লিঙ্গ আমরা নির্ধারণ করছি না, তার লিঙ্গটা হচ্ছে নির্ধারিত হচ্ছে পরিবেশের উপর নির্ভর করে। আবার বলছি পরিবেশের উপর নির্ভর করে। এটা তোমাদের ঘুরিয়ে প্রশ্ন চলে আসতে পারে যে পরিবেশের উপর নির্ভর করে কিভাবে লিঙ্গ নির্ধারণ করা হয় বা কিসের উপর নির্ভর করে লিঙ্গ নির্ধারণ করা হয়। ঠিক আছে, এটা তোমাদের ডাইরেক্ট প্রশ্ন এভাবে কিন্তু চলে আসতে পারে। উত্তর কি হয়ে যাবে? উত্তর হচ্ছে চুড়ি তো হবে না, চুড়ি তো মহিলা পুরুষ রয়েছে, চুড়ি হবে না, প্রজাপতি হবে না, কি হয়ে যাবে, শামুক হয়ে যাবে সঠিক উত্তর। তুমি বলবে স্যার আমি এটা কোথা থেকে জানবো? তোমাদের আমি বলে দিচ্ছি, চ্যাপ্টারের নাম ধরে ধরে বলে দেবো। এনসিইআরটি ক্লাস 10, এনসিইআরটি ক্লাস 10 বংশগতি চ্যাপ্টার এর এইখানে লেখা আছে সেক্স ডিটারমিনেশন, ডাইরেক্ট লেখা আছে এই সেক্স ডিটারমিনেশনে যখন মেল আর ফিমেল এক্স এক্স আর এক্স ওয়াই হচ্ছে ওইখানে ডাইরেক্ট লেখা আছে এক্সাম্পল দিয়ে যে কিছু কিছু প্রাণীদের যে লিঙ্গ বা কিছু কিছু প্রাণীদের যে লিঙ্গ নির্ধারণ সেটা জেনেটিক্যালি নির্ধারণ হয় না। ফর এক্সাম্পল স্নেল বা ফর এক্সাম্পল শামুক। কেন না, ওটা পরিবেশের উপর বা টেম্পারেচার উপর নির্ভর করে, ডাইরেক্ট ওখানে কিন্তু লেখা আছে। ঠিক আছে, ফলে এনসিইআরটি লাইন দেখেই তুলে দিয়েছে, যাদের বই রয়েছে এনসিইআরটি নিজে বাড়িতে খুলে দেখবে এবং দাগ দিয়ে দিয়ে পড়বে। তো এটা অনেকেই মিস করে গেছে, অনেকে পারবে না, অনেকে ভাবে হয়তো অ্যানিমেল কিংডমে রয়েছে, বাট নো, অ্যানিমেল কিংডমে কিন্তু এটা নেই যে শামুকের যে জেনেটিক্যালি ব্যাপারটা অ্যানিমেল কিংডম বা প্ল্যান্ট কিংডমে নেই। প্ল্যান্ট কিংডম তো থাকার কথাই না, অ্যানিমেল কিংডমে নেই। এটা রয়েছে তোমাদের সেক্স ডিটারমিনেশনে এনসিইআরটি ক্লাস 10-এ। ঠিক আছে, নেক্সট কোথায় রয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। নেক্সট প্রশ্ন দেখো, ক্রিয়াশীলতা অর্থাৎ কোন ধাতু বেশি সক্রিয়, কোন ধাতু কম সক্রিয়, সেই যে বিষয়টা এটা এটা কোন চ্যাপ্টারে রয়েছে আমি চ্যাপ্টার গুলো সবসময় বলে দিই তোমাদের যাতে তোমরা এইগুলো পড়তে পারো। এটা একটা হট চ্যাপ্টার। হট চ্যাপ্টার মানে কি, যে চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আছে। যেমন কি চ্যাপ্টার নাম কি, অ্যাসিড, অ্যাসিড ও ক্ষার, অ্যাসিড ও ক্ষার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে। অর্থাৎ যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলো রিয়াকশন করছে, সেই রিয়াকশনের যে সিরিজটা, সেই রিয়াকশনের সিরিজটা অনুযায়ী সাজাতে বলছে। কে কে না, কে ফর পটাশিয়াম, এন এ ফর সোডিয়াম, জিঙ্ক, কপার, এইচজি, এইচজি মানে কি, এইচজি মানে হচ্ছে সিলভার, আর এজি মানে হচ্ছে সিলভার, আর এইচজি মানে হচ্ছে সোনা। ঠিক আছে, সোনা এবং সিলভার। ভালো করে খেয়াল করো, দেখো পটাশিয়াম তো আমরা জানি কি সব থেকে সক্রিয় ধাতু, কি সব থেকে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। তাহলে পটাশিয়াম প্রত্যেকটা দেখো প্রত্যেকটার সামনে আছে, পটাশিয়াম প্রত্যেকটার সামনে আছে। ঠিক আছে, পটাশিয়াম, সোডিয়াম এবং জিঙ্ক এই তিনটে ঠিকই আছে, পটাশিয়াম, সোডিয়াম এবং জিঙ্ক। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, এইবার কথা হচ্ছে এজি এবং কপার, কপার বেশি সক্রিয় নাকি এইচজি এজি বেশি সক্রিয়? উত্তর হচ্ছে কপার কিন্তু এজি এবং এইচজি থেকে বেশি সক্রিয়। তোমরা যদি সক্রিয়তার সিরিজ দেখো তাহলে দেখবে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এটা আগে মনে রেখে দাও কারণ এখানে যে এক্সাম্পল গুলো দিয়েছে তার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, তারপরে কি আছে দেখো জিঙ্ক, তারপরে কি আছে দেখো সিইউ আগে আসছে, তারপরে এইচজি এবং তারপর এজি এবং এইউ। ঠিক আছে, সরি এইচজিটা শোনা না ভুল করে বলে ফেলেছে, এইচজিটা হচ্ছে মার্কারি। ঠিক আছে, এক্সট্রিমলি সরি। তো এইচজিটা হচ্ছে মার্কারি আর এজিটা হচ্ছে কি, এজিটা হচ্ছে তোমাদের সিলভার।
আসলে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আজকে আমি তোমাদের যে ক্লাস করাতে বসেছি, তোমাদের 7টার সময় ক্লাস দেওয়ার কথা ছিল, কিন্তু এটা 9টার দিকে আপলোড হবে, কারণ দেখতেই পাচ্ছ ভোট দিয়েছি। আর আমার বাড়ি মেদিনীপুরে, ঠিক আছে, মেদিনীপুরে এখন ভোট চলছে, সম্ভবত ষষ্ঠ দফার ভোট চলছে। প্রচন্ড মারামারি, প্রচন্ড ছোটাছুটি, প্রচন্ড, মানে আমি আমার স্টুডিওতে, আমার যেখানে সেট আপ করা আছে ক্লাসরুম, সেখানে আসতেই পারছিলাম না, এত প্রবলেম। তবুও আমি এলাম, যাতে ভাবলাম যে একটা ক্লাস করিয়ে দিই, কারণ এটা মাইন্ড ফ্রির ব্যাপার আছে। ভয়ঙ্কর অবস্থা, একটু মেন্টালি একটু ডিস্টার্ব রয়েছে, তাই এটা বলে ফেলেছি, ঠিক আছে, একদম এক্সট্রিমলি সরি। তো এই যেটা হচ্ছে মার্কারি, দেখো মার্কারি কিন্তু সিলভার এবং গোল্ডের থেকে বেশি সক্রিয়। এই সক্রিয়তার সিরিজটা পুরো তোমাদের মুখস্থ করতে হবে, অর্থাৎ এরা বেশি সক্রিয়। পটাশিয়াম, তাহলে সব থেকে সক্রিয় ধাতু কি? সব থেকে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। তারপর সব থেকে সক্রিয় ধাতু কি? দ্যাট ইজ হচ্ছে সোডিয়াম। এবং মনে রাখবে যে পটাশিয়াম এবং সোডিয়ামকে কোথায় রাখা হয়? না কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। কি করা হয়? কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার 3, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপার, এইচ এবং এজি। দেখেছো অপশন গুলো? দেখো অপশন গুলো ভেরি কনসেপচুয়াল। কেন বলতো? কারণ সাধারণত আমরা এই তিনটে জানি, এই তিনটে দেখো প্রত্যেকটা অপশনে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছ যে অপশনটাও ভেরি কনসেপচুয়াল প্রশ্ন এটা, মানে অর্থাৎ তোমার পুরো সিরিজটা যদি না মুখস্থ থাকে, পুরো সিরিজটা যদি না মুখস্থ থাকে, তাহলে তুমি কিন্তু পারবে না। এবং এই সিরিজটা 100% গুরুত্বপূর্ণ, এবং 2024-এ যে কোনো না যে কোনো একটা শিফটে কিন্তু এই সিরিজটা তুমি দেখতে পাবে। আমার কথা মিলিয়ে নিও, ঠিক আছে? এগুলো ধরে ধরেই তোমাদের যখন অ্যানালিসিস করব পরবর্তীকালে, তোমরা যখন এটাকে দেখতে পাবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, অপশন নাম্বার 3 হয়ে যাবে। নেক্সট দেখো প্রশ্ন কি বলছে, দেখেছো প্রত্যেকটা প্রশ্ন কনসেপচুয়াল। একজন ছাত্র কাগজের একটি শীটে একটি গোলাকার আয়না ব্যবহার করে সূর্যের একটি তীক্ষ্ণ চিত্র ফোকাস তৈরি করছে। অর্থাৎ এইখানে সূর্যের আলোকে কি করছে? একটা কাগজের মধ্যে সে ফেলছে। কিছু সময় পর জ্বলতে শুরু করে। আমরা ছোটবেলায় করতাম। এই যে আয়নাটা, এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, সে কিন্তু আয়না ব্যবহার করেছে। আমরা ছোটবেলায় কি করতাম? আমরা ছোটবেলায় এটা ব্যবহার করতাম, এরকম আলো আসতো, যেটা যেত সেটা কিন্তু লেন্সের মধ্য দিয়ে কিন্তু আলো ভেদ করতে পারে, বাট আয়নার মধ্য দিয়ে আলো ভেদ করতে পারে না। আয়নার মধ্য দিয়ে আলোর কি হয়? প্রতিফলন হয়। আর লেন্সের মধ্য দিয়ে আলোর কি হয়? প্রতিসরণ হয়, রিফ্রাকশন হয়। আর আয়না বা দর্পণের মধ্য দিয়ে আলোর প্রতিফলন হয়, রিফ্লেকশন হয়। এগুলো ভুল করবে না কখনোই। এখানে আয়না কথাটা বলেছে, আয়না, ঠিক আছে? আয়না মানে দর্পণ। জ্বলতে শুরু করে, আয়না সম্পর্কে নিজের কোনটি ঠিক? আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে কাগজের মধ্যে যখন জ্বলতে শুরু করবে, তখন রে গুলোকেও কি করছে? কনভার্জ করছে না ডাইভার্জ করছে? অর্থাৎ অভিসারী রশ্মি আসছে না অপসারী রশ্মি আসছে? উত্তর অবশ্যই অভিসারী রশ্মি। অভিসারী রশ্মি মানে কি? যে বিভিন্ন দিক থেকে আগত রশ্মিগুলো যখন একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তখন কি হবে? অনেক সমস্ত কিছু তাপগুলো একটা বিন্দুতে চলে আসবে, ফলে ওখানটা ওই পার্টিকুলার জায়গাটায় প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হবে। মনে করো তাপগুলো ছড়ানো রয়েছে, সেগুলোকে আমি যদি একটা বিন্দুতে এনে ফেলি, তাহলে ওই পার্টিকুলার বিন্দুতে প্রচুর তাপ উৎপন্ন হবে, ফলে ওই বিন্দুটায় কি হবে? আগুন জ্বলে যাবে। এবার সেটা যদি কাগজের উপর ফেলা হয়, তাহলে কি হবে? সেই জায়গাটা প্রচুর তাপ উৎপন্ন হবে। এইবার কথা হচ্ছে, যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে অভিসারী রশ্মি কোন ধরনের আমরা দর্পণে দেখতে পাই? অভিসারী রশ্মি গুচ্ছ আমরা, বা কনভার্জিং দর্পণ বা কনভার্জিং মিরর, আমরা কাকে বলতে পারি? অভিসারী মিররকে, এটা হচ্ছে অবতল দর্পণ। বি কেয়ারফুল, কাকে বলছি আমরা? অবতল দর্পণকে বলছি, ঠিক আছে? অবতল দর্পণকে আমরা বলছি অবতল দর্পণ। এইটা গোলাবে না, অবতল দর্পণ আর উত্তল লেন্স, এটার মধ্যে গুলিয়ে যাও তোমরা, ঠিক আছে? অবতল দর্পণ কোনটা দেখো ভালো করে খেয়াল করো। এইটা একটা দর্পণ, এই দর্পণের কি হচ্ছে? অবতল দর্পণ। কেন না? কারণ এর সম্মুখ ভাগে কি রয়েছে? সেন্টার অফ কার্ভেচার, ফোকাস। এটা তোমাদের বহুবার বুঝিয়েছি। দেখো এখান থেকে কি হচ্ছে? সূর্য রশ্মি আসছে, বারবার আপতিত হচ্ছে। মনে করো এখান থেকে সে সব কটা রশ্মি কি করছে? এরকম ভাবে আসছে, এরকম ভাবে কি করছে? এখানটা একটা কাগজের মধ্যে করছে, যার ফলে কি হচ্ছে? এই কাগজটাই কিন্তু আগুন ধরে যাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো? কিন্তু এটা যদি এরকম হয়, অর্থাৎ এটা যদি তোমার উত্তল দর্পণ হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? এরকম ভাবে রশ্মি আসবে, তারা এইভাবে বেরিয়ে যাবে। এরকম ভাবে রশ্মি আসবে, তারা এইভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয় না, সেটা কি করে না অপসারী রশ্মি গুচ্ছ হয়। অপসারী রশ্মি গুচ্ছ হয়, মানে অভিসারী একটা হচ্ছে একটা বিন্দুতে মিলিত, এটা হচ্ছে ডাইভার্জিং মিরার বলা হচ্ছে উত্তল দর্পণটাকে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটি একটি অবতল গোলাকার আয়না, জি অবশ্যই অপশন, এটা ঠিক আছে। এটির পজিটিভ ফোকাস দৈর্ঘ্য রয়েছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, যে অবতল দর্পণের যে ফোকাল লেন্থটা, সেটা পজিটিভ না নেগেটিভ? অবতল দর্পণের যে ফোকাল লেন্থটা, সেটা পজিটিভ না নেগেটিভ? তোমাদের এগুলো বারবার বুঝিয়েছি।
আমার ইয়ের ক্লাসটাও আগে করেছি, আমি দুটো ক্লাস আগে করে নিয়েছি তোমাদের। কেন বলো তো? কারণ কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ, কারণ কেন বলো তো, কারণ ওই দুটো ক্লাস থেকেই সব প্রশ্নগুলো আসছে পরীক্ষায়। দেখো এইটা যদি আমার অবতল দর্পণ হয়, এই অবতল দর্পণের ফোকাসটা কোথায়? এখানে। তাহলে এখানে যদি ফোকাস হয়, এটা এই দর্পণটার কোন দিক? লেফট হ্যান্ড পোর্শন। আমি কি বলেছিলাম? দর্পণের লেফট হ্যান্ডে যেগুলো থাকবে সেগুলো কি হবে? সেগুলো নেগেটিভ হবে। তার মানে এটা পজিটিভ, এটা ভুল, এটা নেগেটিভ হতো। অর্থাৎ নেগেটিভ ফোকাল লেন্থ মানে ফোকাল দৈর্ঘ্য রয়েছে। ক্লিয়ার? ফোকাল দৈর্ঘ্যটা কি হবে? নেগেটিভ হবে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? ওটা পজিটিভ হবে। আর এটি একটি অভিসারী আয়না। এক্ষুনি বললাম অভিসারী না হলেও আগুন লাগবে কি করে? তাহলে অপশন কি হবে? এ এবং সিটা ঠিক রয়েছে। কোন অপশনটা সঠিক বলেছে? তার মানে অপশন এ এবং সি সঠিক, অর্থাৎ অপশন নাম্বার এ, এইটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? হেভি কনসেপচুয়াল প্রশ্ন। এইবার কথা হচ্ছে তোমাদের, হ্যাঁ এই ছবিটাও দেখে নাও, ছবিটাও দেখে নাও। এই যে দেখো সূর্যরশ্মি আসছে, কনকেভ মিরার, এইভাবে দেখো এই রেগুলো আসছে, এইভাবে সব কিন্তু এসে মিলিত হচ্ছে। ঠিক আছে? আচ্ছা এইবার আমি একটা জিনিস তোমাদের বোঝাই। দেখো এটা যদি তোমাদের লেন্স দিত, এটা যদি তোমাদের লেন্স বলতো, তখন কিন্তু উত্তর কি হতো? তখন কিন্তু উত্তর হয়ে যেত তোমাদের উত্তল লেন্স উত্তর হতো। কেন না? উত্তল লেন্সে কি হয়? উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স বলি। কেন? উত্তল লেন্সে কি হয় না, রেগুলো এভাবে এসে মিলিত হয়। তাহলে যদি এটা বলতো যে একটা ব্যক্তি একটা লেন্স ধরে রেখেছে, কাগজটা জ্বলে যাচ্ছে, তাহলে ওটা কি ধরনের লেন্স? তখন সেটা হতো ওটা উত্তল লেন্স। ঠিক আছে? কিন্তু যেহেতু দর্পণ বলেছে, তখন ওটা হচ্ছে কিন্তু অবতল দর্পণ। এই জায়গাটা গোলাবে না। অবতল দর্পণকে আমরা বলছি কনভার্জিং মিরার, আর উত্তল লেন্সকে আমরা বলছি কনভার্জিং লেন্স। তাহলে দর্পণের বেলায় কনভার্জিং কে হবে? অবতলটা হবে বা কনকেভটা হবে। আর কনভার্জিং লেন্সের বেলায় কি হবে? উত্তল লেন্স হবে বা কনভেক্স হবে। কনভেক্স লেন্স আর কনকেভ মিরার দুটোকে আমরা বলছি কনভার্জিং মিরার বলছি, আর লেন্সটাকে বলছি কনভার্জিং লেন্স। ঠিক আছে? তাহলে লেন্স বললে উত্তল ও উত্তর হতো, আর যেহেতু মিরার বলেছে অবতল উত্তল হবে। অনেকেই এটা দেখার সময় রিপিট, অনেকে এটা দেখে কিন্তু অবতল বলে, অবতল আছে বলে এটাকে কেটে কি করবে না, অনলি ওই সি উত্তর করবে বা বি আর সি উত্তর করবে, এরকম একটা উত্তর করবে। কিন্তু সেটা লেন্সের ক্ষেত্রে বাবা ভুল একদম করবে না। ঠিক আছে? নেক্সট। প্রত্যেকটা প্রশ্ন, এই শিফটের প্রত্যেকটা প্রশ্ন কনসেপ্টুয়াল, এবং এটা একটা টাফ শিফট ছিল। এটা টাফ শিফট ছিল, তোমাদের আমি করাচ্ছি, ভালো করে খেয়াল করবে। নেক্সট প্রশ্ন, বিবৃতিগুলোর মধ্যে কোনটি মিথ্যা? আচ্ছা প্রথম দেখো, শ্বাস প্রশ্বাসের প্রথম পর্যায়ে গ্লুকোজের ভাঙন ঘটে। একদম ঠিক, গ্লুকোজ তো প্রধান খাদ্য বস্তু, তাহলে গ্লুকোজ থেকে প্রথমে কি হয়? পাইরুভেট উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়ায় অক্সিজেন ব্যবহার করে অ্যাসিটিক অ্যাসিড ভেঙে যায়। আচ্ছা আসছি, পাইরুভিক অ্যাসিড শ্বাস প্রশ্বাসের প্রথম পর্যায়ে উৎপাদিত হয়। আমি তো বললাম যে গ্লুকোজ থেকে প্রথমেই পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। গাজন প্রক্রিয়া, গাজন মানে কি? ফার্মেন্টেশন, ওটাকে বাংলায় সন্ধান বা গাজনও বলা হয়। ফার্মেন্টেশন প্রক্রিয়া অক্সিজেন প্রয়োজনীয় নয়। একদম ঠিক রয়েছে, একদম ঠিক রয়েছে, একদম ঠিক রয়েছে। তাহলে ওইটা ভুল, তার মানে এইটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। আচ্ছা আমাদের যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কি বলি আমরা? মাইটোকন্ড্রিয়াকে বলে থাকি কোষের শক্তিঘর। কি বলি? কোষের শক্তিঘর বলে থাকি। এই মাইটোকন্ড্রিয়ার শ্বসন বস্তুকে, মাইটোকন্ড্রিয়ার শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ। তাহলে মাইটোকন্ড্রিয়ার শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজ কি হয়? অবশ্যই অক্সিজেনের প্রেজেন্টে কি হবে না, এটিপি উৎপন্ন হয়। কিন্তু যখনই এখানে অক্সিজেন উপস্থিত থাকে না, তখন কি হয়? অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা পেশির ক্লান্তি বলি। কি বলি? পেশির ক্লান্তি বলে থাকি, পেশির ক্লান্তি, বা ইংলিশে বলা হয় মাসেল ক্র্যাম্প। এক্ষেত্রে কি হয়? আমাদের পেশি ব্যথা হয়ে যায়। কেন না? ল্যাক অফ অক্সিজেন। কিন্তু এখানে তো রয়েছে অক্সিজেনের ব্যবহার করে, অক্সিজেনের ব্যবহার হলে তো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে না, শক্তি উৎপন্ন হবে। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে মানে কি? মানে ওখানে অবাধ শ্বসন ঘটছে। আর আমাদের মাইটোকন্ড্রিয়া কি ঘটে? সবাধ শোষণ। সবাধ শোষণটা কি না, যেখানে অক্সিজেন লাগছে, সবাধ শোষণ মানে যেখানে অক্সিজেন লাগছে। আর অবাধ শোষণ মানে কি? অবাধ শোষণ মানে যেখানে অক্সিজেন লাগছে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? পুরো ক্লিয়ার। এইবার আমরা একটা ছক দেখে নেব, যে ছকটা এনসিইআরটি থেকে এসেছে, এনসিইআরটি তে আছে, এবং যে ছকটা থেকেই তোমাদের বারবার কি হয়? বারবার প্রশ্ন হয়। দেখো প্রথমে গ্লুকোজটা কি হয় না, আমাদের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কোথায় থাকে না, একটা কোষের মধ্যে যে ধাত্রটা আমরা দেখতে পাই, যেটা ধরে রাখে, দ্যাট ইজ হচ্ছে কি? সাইটোপ্লাজম। যেটা হচ্ছে আমাদের কার ভেতর থাকে? প্লাজমা মেমব্রেনের মধ্যে থাকে সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন, এগুলো কখনো ভুলবে না, প্লাজমা মেমব্রেনের মধ্যে থাকে। তো সেখানে কি উৎপন্ন করে? পাইরুভেট প্লাস এনার্জি। এবার সেই পাইরুভেটটা ল্যাক অফ অক্সিজেনে কি হয়? ল্যাকটিক অ্যাসিড এবং এনার্জিতে পরিণত হয়, যেটা আমাদের মাসেল ক্র্যাম্প বলি।
আর অ্যাবসেন্স অফ অক্সিজেন ইন ইস্টে কি হয়, এটাকে আমরা বলছি ফার্মেন্টেশন, যেটাকে আমরা ফার্মেন্টেশন বলছি। অর্থাৎ কি হয় না, অ্যাবসেন্স অফ অক্সিজেন, অক্সিজেনের অনুপস্থিতিতে ফার্মেন্টেশন ঘটে। তোমরা জানো ফার্মেন্টেশন বা সন্ধানের বা গাঁজন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন হয় না, সেক্ষেত্রে ইথানল দরকার হচ্ছে বা অ্যালকোহল যেটাকে আমরা বলছি, সেটাও কিন্তু কি থেকে উৎপন্ন হয়, এই গ্লুকোজ থেকেই উৎপন্ন হচ্ছে উইথাউট অক্সিজেন। কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে কি হচ্ছে দেখো, মাইটোকন্ড্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এবং এনার্জি অর্থাৎ এটিপি উৎপন্ন, আর বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যেটা আমাদের কি হয় না পরবর্তীতে আমাদের শ্বাসবায়ু আদান মানে থেকে বেরিয়ে যায়, শ্বাসবায়ুর মাধ্যমে বেরিয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কোথায় কি উৎপন্ন হলো আমি টোটালটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এখান থেকে কিন্তু আমরা 1 থেকে 2 নম্বরের প্রশ্ন কিন্তু পেয়ে যেতে পারি। আমার প্রত্যেকটা প্রশ্নের যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিস গুলো একটু ভালো করে শুনবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটু তোমাদের সাপোর্ট, একটু শেয়ার দরকার। আমি কিন্তু যথেষ্ট খেটে তোমাদের প্রত্যেকটা শিফট করাচ্ছি। আমি জানি না যে এরকম শিফট গুলো বাংলায় কোনো স্যার করিয়েছি কিনা বা কোনো কোচিং ইনস্টিটিউট করিয়েছি কিনা, তো যাই হোক সেটা আমার বলা উচিত না, আমি কখনোই এরকম ভাবে কন্ট্রোভার্সি করতে চাই না। তবুও যেটা সত্যি, সত্যিকে তো আমাদের প্রত্যেককে মেনে নিতে হয়, সেটা কঠিন সত্যি হোক কি সেটা সহজ সত্যি হোক। নেক্সট প্রশ্ন, এটা ইজি প্রশ্ন। নিচের কোনটি বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক? বাণিজ্যিক একক মানে যেটা বাণিজ্যে ব্যবহার করে থাকে। বাণিজ্যিক ইন দ্য সেন্স কি না, যখন আমাদের বিদ্যুতের বিল আসে তো সেখানে কোন এককটা ব্যবহার করে থাকে, সেখানে হচ্ছে কিলোওয়াট ঘন্টা। তোমরা নিশ্চয়ই জানো 1 কিলোওয়াট ঘন্টা অর্থাৎ কি না ওয়াট ইন্টু আওয়ার, ওয়াট ইন্টু আওয়ার, ঠিক আছে, অর্থাৎ ওয়াট 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা। ঠিক আছে, তো সেই যে ওয়াট ইন্টু ঘন্টা, এই যে ওয়াট ইন্টু ঘন্টা, ঠিক আছে, 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, এই যে ওয়াট ইন্টু ঘন্টা, এটাকেই আমরা কি বলছি, এটাকেই আমরা বলছি কিন্তু বিওটি বলা হয়, বোর্ড অফ ট্রেড ইউনিট। যেটা অর্থাৎ আমাদের 1 কিলোওয়াট ঘন্টা যদি মানে 1 কিলোওয়াট যদি আমাদের কারেন্ট পড়ে 1 ঘন্টায়, তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা বলছি 1 ইউনিট, অর্থাৎ যেটাকে আমরা কি বলি ওয়াট ইন্টু আওয়ার ডিভাইডেড বাই 1000, এরকম করে আমরা কি করি না বিওটিটা ক্যালকুলেট করি। ঠিক আছে, অর্থাৎ 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা সমান হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট সমান কত ওয়াট? 1000 ওয়াট। ক্লিয়ার? অর্থাৎ 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা 1 বিওটি বলছি বা 1 ইউনিট, যেটা আমাদের বিল আসে, তার মানে 5 ইউনিট মানে 5 কিলোওয়াট ঘন্টা। নেক্সট প্রশ্ন, এটাও ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিউল্যান্ডের অক্টেভের কোন উপাদানের বৈশিষ্ট্য একই পাওয়া গেছে? দেখো নিউল্যান্ডের যে অক্টেভ, যেটা আমরা কোথায় পড়বো কোন চ্যাপ্টারে, দ্যাট ইজ আমাদের পিরিয়ডিক টেবিল বা আমাদের পর্যায় সারণী। পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীতে আমরা এই যে পার্টিকুলার চ্যাপ্টারটা মানে এই পার্টিকুলার প্রশ্নটা আমরা পাবো যে নিউল্যান্ডের অক্টেভে কোন দুটি উপাদানের বৈশিষ্ট্য একই রকম পাওয়া গেছে। তার আগে আমরা একটু অক্টেভটা জানবো। দেখো ভালো করে বোঝো, নিউল্যান্ডের অক্টেভ যদি আমরা দেখি, এরকম একটা অক্টেভ আমরা দেখতে পাবো। অর্থাৎ প্রথমে যেটা রয়েছে আর 8 নম্বরে এটা রয়েছে, তাদের মিল আছে। যেমন আমি যদি বলি এই হাইড্রোজেন এবং ফ্লোরিনের মিল রয়েছে, লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে মিল রয়েছে, বেরিয়াম ম্যাগনেসিয়াম এবং হচ্ছে আমাদের ক্যালসিয়ামের সঙ্গে মিল রয়েছে, বোরন অ্যালুমিনিয়াম এবং ক্রিপ্টনের সঙ্গে মিল রয়েছে। ঠিক আছে, আচ্ছা না ক্রিপ্টনের সঙ্গে থাকবে না, শুধুমাত্র বোরন আর অ্যালুমিনিয়াম, কারণ ক্যালসিয়াম পর্যন্ত 3টে আসবে। ঠিক আছে, শুধু বোরন আর অ্যালুমিনিয়ামের সঙ্গে রয়েছে, কার্বন আর সিলিকনের সঙ্গে রয়েছে, নাইট্রোজেন এবং ফসফরাসের সঙ্গে রয়েছে, অক্সিজেন এবং সালফারের সঙ্গে রয়েছে। এই যে মিলগুলো দেখো, লিথিয়ামের সঙ্গে তাহলে কার রয়েছে? সোডিয়ামের। এখানে বলা রয়েছে দেখো লিথিয়াম, সুন্দর করে দেখেছি, এটা প্রত্যেক খাতায় লিখে নেবে। লিথিয়ামের সঙ্গে কার মিল রয়েছে? সোডিয়ামের। বেরিলিয়ামের সঙ্গে কার মিল রয়েছে? হচ্ছে তোমার ম্যাগনেসিয়ামের। বোরনের সঙ্গে কার মিল রয়েছে? অ্যালুমিনিয়ামের। দেখো প্রত্যেকটা এখানে সুন্দর করে দেখানো রয়েছে। ঠিক আছে, এবং এখানে এই যে এটা এনসিইআরটি থেকে তোমাদের নেওয়া হয়েছে, লিখেছি টোটাল কতগুলো ছিল, তার টোটাল কতগুলো মৌল ছিল? 56টা মৌল ছিল। লিথিয়াম এবং তার নাম কি ছিল? অষ্টক সূত্র, অর্থাৎ সঙ্গীতের যে আমাদের যে সারে গামা পা ধা নি সা, ওর সঙ্গে তুলনা করে করেছে। ঠিক আছে, এইভাবে তিনি করেছিলেন। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ধর্মও কিন্তু একই রকম, যেটা আমি তোমাদের বললাম, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এবং এবং তার প্রথম মৌল কি ছিল? প্রথম মৌল হাইড্রোজেন এবং শেষ মৌল ছিল থোরিয়াম। এটাও তোমাদের বহু শিফটে প্রশ্ন এসছে যে এই যে নিউল্যান্ডের যে অষ্টক সূত্র, তার প্রথম মৌলটা কি ছিল? হাইড্রোজেন এবং শেষ মৌলটা কি ছিল? থোরিয়াম। টোটাল কটা মৌল ছিল? 56টা। লাস্ট মৌল কি ছিল? থোরিয়াম। যাদের সঙ্গে মিল রয়েছে মিলগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, লিথিয়াম এবং সোডিয়াম। ক্লিয়ার? তো এটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র এবং মিল। এখান থেকে প্রচুর পরিমাণ তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। আমি তোমাদের স্পেশাল যখন ক্লাস আনবো তখন তোমাদের এই জায়গাগুলো আরো ক্লিয়ার করে দেবো। নেক্সট, তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? লিথিয়াম এবং সোডিয়াম। নেক্সট প্রশ্ন,
ভালো প্রশ্ন, আবার একটা কনসেপচুয়াল প্রশ্ন, কি করে সলভ করবে এই ধরনের প্রশ্নগুলো আমি সলভ করার উপায় তোমাদের বলে দিচ্ছি। আর যাদের আরো ডিটেলসে পড়ার ইচ্ছা, আরো ডিটেলসে এনসিইআরটি ধরে ধরে লাইন বাই লাইন, দেখো সব ক্লাস তো লাইন বাই লাইন তোমরা ফ্রি ব্যাচে, কিন্তু সব ক্লাস তো পাওয়া যাবে না, বা সব ক্লাস আমি দিতেও পারবো না। তোমরা জানো বড় হয়েছে, প্রত্যেকে অ্যাডাল্ট, প্রত্যেকেই জানো যে সমস্ত ক্লাস ফ্রিতে দেওয়া সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ ক্লাস অবশ্যই আমি ফ্রিতে দেবো, এবং সেখান থেকে তোমরা অবশ্যই বেনিফিটেড হবে। এমনটা নয় যে এগুলো গিমিক ছড়ানো ক্লাস, যথেষ্ট কনসেপচুয়াল ক্লাস। এবং আমি আমার ব্যাচেও যেরকম ভাবে পড়াই, ইউটিউবে ঠিক সেরকম ভাবে পড়াই, শুধু দুটো পড়ানোর টপিক গুলো আলাদা। কিন্তু এমনটা নয় যে আমি এখানে কম এফোর্ট দিই, ওখানে বেশি এফোর্ট দিই, বা আমি এখানে ইউটিউবে সবার সামনে একটু বেশি এফোর্ট দিচ্ছি, ওখানে কম এফোর্ট দিচ্ছি। আজ পর্যন্ত এত স্টুডেন্ট ভর্তি হয়েছে, কেউ আমার পেইড ব্যাচ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি। আর অভিযোগ করলেও সেটা সোমনাথ স্যারকে ডাইরেক্ট অভিযোগ করেছে, বা যদি কোনো সমস্যা থাকে আমি সেগুলো সমাধানের উপায় খুঁজে পেয়েছি বা সমাধান করেছি। ঠিক আছে, ক্লিয়ার? যাই হোক, দেখো বেরিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে বেরিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম সালফেট, এই বিক্রিয়ার যখন তোমাকে একটা সুষম যে এই যে সমীকরণটা দেবে, সুষম প্রতিক্রিয়া না, সুষম সমীকরণ, যখনই তোমাকে বলবে যে সুষম সমীকরণ তুমি নির্ণয় করো, তখন তোমার ফার্স্ট টার্গেট থাকবে এই যে সুষম সমীকরণটা তুমি নির্ণয় করবে, এখানে প্রত্যেকটা যে যৌগগুলো দিয়েছে, মানে কম্পাউন্ড গুলো দিয়েছে, যেমন বেরিয়াম সালফেট একটা কম্পাউন্ড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা কম্পাউন্ড, এদের সংকেতগুলো আগে দেখে নেবে। সংকেতগুলো আলাদা আলাদা ভাবে লেখা থাকে। ঠিক আছে, যেমন দেখো প্রথমটা দেখো BaSO4 AlCl3 BaCl2 Al2SO4 হোল 3। বেরিয়াম সালফেটের সংকেত BaSO4 ঠিক রয়েছে, AlCl3 ঠিক আছে, BaCl2 Al2SO4 হোল 3 সংকেতগুলো একদম ওকে রয়েছে। এবার আমি কি দেখবো, ভরের সংরক্ষণ সূত্র মেনেছে কিনা, অর্থাৎ বাম পাশের বিক্রিয়ক পদার্থগুলোর অ্যাটমিক নাম্বার এবং ডান পাশে বিক্রিয়াত পদার্থগুলোর যে অ্যাটমিক নাম্বারটা ইকুয়াল আছে কিনা। আচ্ছা দেখো, এখানে দুটো বেরিয়াম আছে, এখানেও দুটো বেরিয়াম আছে, ঠিক আছে, এখানে দুটো বেরিয়াম আছে, এখানে দুটো বেরিয়াম আছে, ঠিক আছে। আচ্ছা এখানে সালফার কটা রয়েছে, দেখো এখানে দুটো সালফার রয়েছে, এখানে কটা সালফার রয়েছে দেখো, কিন্তু এখানে হোল 3 মানে এখানে তিনটে সালফার, তার মানে এটা ভুল, কেটে দিলাম। নেক্সট আসো, নেক্সট দেখো AlCl3, এটা তো ব্যালেন্সই নেই, এখানে একটা বিয়ে, এখানে একটা বিয়ে, এখানে সালফার একটা, এখানে তিনটে সালফার, এটা কেটে দাও। BaSO4 AlCl2, এখানে আমি দেখবোই না, কারণ দেখো AlCl2 তো হয় না, AlCl2 তো ভুল। কেন বলো তো? তুমি বলে স্যার এটা কি করে মনে রাখবো? আচ্ছা, একটা যখন কম্পাউন্ড গঠিত হয়, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের যখন কম্পাউন্ড গঠিত হবে, তখন সেটা কিভাবে গঠিত হবে? অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3। ক্লোরিনের যোজ্যতা কত? 1। তাহলে ক্লোরিনের যোজ্যতা কে নেবে? অ্যালুমিনিয়াম নেবে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা ক্লোরিন নেবে, অর্থাৎ কি গঠিত হবে? Al1Cl3, অর্থাৎ AlCl3, এরকম ভাবে একটা যৌগ গঠিত হয়। যেমন NaCl, N এরও 1, Cl এরও 1, ওই জন্য NaCl গঠিত হয়েছে। H2O, ও এর যোজ্যতা কত? 2, এটা A নিয়েছে, H এর যোজ্যতা কত? 1, এটা A নিয়েছে, এই জন্য H2O গঠিত হয়েছে। ঠিক আছে, এভাবেই কম্পাউন্ড গঠিত হয়। তাহলে এটা তো কেটে দেবো, বাকি অপশন পড়ে রয়েছে, এটা তার মানে এটাই ঠিক। তাও চেক করে নেবো, দেখো তিনটে বেরিয়াম, এখানেও তিনটে বেরিয়াম, সালফার কটা? সালফার তিনটে, এখানে কটা সালফার? তিনটে। আচ্ছা এবার আমি অক্সিজেন দেখবো, অক্সিজেন কটা? এখানে 4 আর 3 মানে 12টা, এখানে অক্সিজেন কটা? 4 আর 3 মানে 12টা। আমার ক্লিয়ার? এখানে অ্যালুমিনিয়াম কটা? দুটো। ক্লোরিন কটা? তিনটে। এখানে ক্লোরিন কটা? এখানে ক্লোরিন হচ্ছে কিন্তু 3 2 6, 6টা রয়েছে এখানে ক্লোরিন। আচ্ছা এখানে কিন্তু ক্লোরিন তিনটে না, সরি, এখানে Cl3 আর এখানে 2, ক্লোরিন কিন্তু 6টা রয়েছে, সরি, এক্সট্রিমলি সরি। অ্যালুমিনিয়াম 4টে হবে, হ্যাঁ, দুই অ্যালুমিনিয়াম না, অ্যালুমিনিয়াম দুটো, Al2 তো নেই, Cl3 রয়েছে, ভালো করে বোঝো। এখানে 2 মানে 3 2 6 হয়ে যাবে, Clটা 6টা রয়েছে, ঠিক আছে। এখানে Cl কটা রয়েছে? 6টা। এখানে অ্যালুমিনিয়াম কটা রয়েছে? দুটো অ্যালুমিনিয়াম, তাহলে দুটো অ্যালুমিনিয়াম, এখানেও দুটো অ্যালুমিনিয়াম, ক্লিয়ার। এখানেও ক্লোরিন 6টা, এখানেও দেখো ক্লোরিন 6টা, ক্লিয়ার। এখানে অক্সিজেন 12টা, এখানেও দেখো অক্সিজেন 12টা, ক্লিয়ার। তার মানে এটাই হচ্ছে এক্সট্রিমলি, একদম অ্যাবসলিউটলি ঠিক রয়েছে। কি করে সমাধান করলাম সেটা আগে দেখো, জিনিসটা বোঝো। যখনই মনে করবে যে এরকম রয়েছে, এরকম রয়েছে SO4 হোল 3, তখন হোল 3 মানে এটা পুরোটার সঙ্গে গুণ হবে, 4টা মানে 4 3 12টা হবে। আবার যদি মনে করো যে 2 এরকম SO4 হোল 3 রয়েছে, তার মানে 3 2 6 6 24, এটা 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 গুণ হবে, তার সঙ্গে আবার এটা গুণ হবে। ঠিক আছে, এরকম করেই কিন্তু আমাদের দেখতে হয় যে কটা অ্যাটম পার্টিকুলারলি রয়েছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? নেক্সট, গভীর সমুদ্রের জলের নীল রঙের কারণ কি? জলের নীল রং বা আকাশের নীল রং কেন হয় না? কারণ আলোর বিক্ষেপণের জন্য। বিক্ষেপণ মানে কি? স্ক্যাটারিং অফ লাইট। এইগুলো কিছু কিছু টার্ম আমি ইংলিশে বলি। স্ক্যাটারিং অফ লাইট অর্থাৎ কি না, যে ছোট ছোট কণাগুলো আছে, সেই কণা দ্বারা বারবার স্ক্যাটার্ড হচ্ছে লাইট গুলো। বিচ্ছু মানে কি বলো, বিক্ষেপিত হচ্ছে, বিচ্ছুরণ না। বিচ্ছুরণ কোনটা বলো তো?
যেটা প্রিজমের মধ্যে দিয়ে যায়, আলোগুলো ভেঙে যায় তাদের গতিবেগের জন্য, দ্যাট ইজ হচ্ছে বিচ্ছুরণ বা ডিসপারশন। এইটার মধ্যে অনেকে গুলিয়ে যায়। বিচ্ছুরণ মানে হচ্ছে ডিসপারশন, ভেঙে যাওয়া, আর বিক্ষেপণ মানে হচ্ছে বিক্ষেপিত হয়, লেগে লেগে সেগুলো ফিরে আসা, দ্যাট ইজ বিক্ষেপণ। নেক্সট, রাসায়নিক সমীকরণের যে ভারসাম্য, অর্থাৎ ভারসাম্য মানে কি সমিত সমীকরণ, যেটা আমরা করলাম, এটা তোমাদের ডিটেল ক্লাস করানো রয়েছে। আমি আই বাটনে প্রত্যেকে ক্লিক করবে, যে উপরে যে আই বাটনটা এই সাইডে ক্লিক করবে, ওখানে আমি ক্লাসগুলো সাজিয়ে দেবো, যে কোন কোন ক্লাস আজকের কনসেপ্ট নেওয়ার জন্য কোন কোন ক্লাসগুলো তোমাদের আরো একবার দেখে নেওয়া উচিত। যেমন আলোর ক্লাস, রাসায়নিক বিক্রিয়ার ক্লাস, ওগুলো আমি আগে করিয়েছি, ওগুলো দেখে নেবে, তাহলে এগুলো আরো কনসেপচুয়াল ক্ল্যারিটি আসবে। আমি তো বলে দিচ্ছি, তাও একবার করে দেখে নেবে। দেখো, প্রথম বলছে বিক্রিয়া ও বিক্রিয়াত পদার্থের আয়তনের অনুপাত নির্দেশ করে, একদমই না। ভর সংরক্ষণের ল সন্তুষ্ট করে, একদম ঠিক। ভর সংরক্ষণের সূত্র অনুসারে আমরা কি কি জানি, যে ভর অবিনশ্বর, ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। মনে করো এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্ন হয়েছে, তাহলে এদের যে মোট ভর এবং এদের যে মোট ভর সমান, তাই যেহেতু ভর এবং মানে ভর সংরক্ষণের নীতিকে সন্তুষ্ট করাটাই হচ্ছে মেন, এই ভারসাম্যের মেন কারণ। ঠিক আছে, ধ্রুবক অনুপাত মানে কি প্রপোর্শনাল যে রেশিওটা রয়েছে সেই নিয়মকে সন্তুষ্ট করে। প্রপোর্শনাল রেশিও অনুযায়ী কি হয়, H2O মানে H দুটো থাকবে আর O একটা থাকবে, এইভাবে যে যৌগগুলো গঠিত হয় এটাকে বলা হয় প্রপোর্শনাল রুল। কিন্তু এক্ষেত্রে তো প্রপোর্শনাল রুল তোমার লাগছে না, এক্ষেত্রে কি লাগছে, ভর এবং মানে ভরের সংরক্ষণের নীতিটা লাগছে, ভর সংরক্ষণের রুলটা লাগছে। ঠিক আছে, ল অফ কনজারভেশন অফ মাস কনজারভেশনের রুলটা লাগছে। এটা তোমাদের রাসায়নিক বিক্রিয়ার ক্লাসে যে সমীকরণ সমাধান এবং প্রকারভেদ দুটো ক্লাস নিয়েছিলাম, ওখানে আমি বুঝিয়েছিলাম। এনসিইআরটি তে ওখানে ডাইরেক্ট মেনশন করে দেওয়া রয়েছে। ঠিক আছে, ক্লাস 10 এর এনসিইআরটি। নেক্সট, যদি আমরা ড্যাশের সাথে অ্যামোনিয়াম দ্রবণ যোগ করি, তাহলে একটি সাদা অবক্ষেপ বা অধক্ষেপ উৎপন্ন হবে। দেখো, এখানে উত্তর হয়ে যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, তবেই সাদা অধক্ষেপ হবে। তাহলে তার ক্ষেত্রে কি যোগ করব না, AlCl3 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ করব। তাহলে AlCl3 এর সঙ্গেই আমরা যদি অ্যামোনিয়া যোগ করি, তবেই আমাদের কি হবে না, তবেই আমাদের একটা সাদা অধক্ষেপ তৈরি হবে। এগুলো তোমাদের এনসিইআরটি রাসায়নিক বিক্রিয়া ডাইরেক্ট একদম লেখা রয়েছে, ক্লাস 10 এর, ডাইরেক্ট ওখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আচ্ছা, বলছে মানব কিডনির নেফ্রনের টিউবুলার অংশ। আচ্ছা, নেফ্রন তোমরা জানো, নেফ্রনের গঠন নেফ্রনের তোমরা গঠন জানো, এরকম নেফ্রন গঠিত হয়। এখানে কি হয়, এখানে ফিল্ট্রেশন হয়। ফিল্ট্রেশন মানে কি, ফিল্ট্রেশন মানে পরিশ্রুতকরণ হয়। এই যে গ্লোমেরুলাস বা বহম্যান্স ক্যাপসুল রয়েছে, এটা কি পিসিটি অর্থাৎ প্রক্সি, মানে কি বলবো, যে মানে একদম এটাকে বাংলায় বলছে একদম প্রথম যে নালিকাগুলো, প্রথম নালিকা। আর এই এই অংশটাকে বলা হচ্ছে হেনলির লুপ, এটা হেনলির লুপ। আর এটা হচ্ছে ডিসিটি অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। আর এটা হচ্ছে সংগ্রাহক নালিকা। ঠিক আছে, তো এই যে নালিকা বান্ডিল অর্থাৎ এই যে নালিকাগুলো, এখানে রিঅ্যাবজর্পশন মানে কি, আবার কিছু কিছু জিনিস, ইম্পর্টেন্ট জিনিস যেগুলোকে অ্যাবজর্পশন করা হয়, সেগুলো কি কি, সেগুলো হচ্ছে গ্লুকোজ, জল, লবণ এবং অ্যামিনো অ্যাসিড। এইটাও অপশন হতে পারতো, কিন্তু প্রোটিন আছে আমি কেটে দেব, চর্বি আছে আমি কেটে দেব, প্রোটিন আছে আমি কেটে দেব। ডাইরেক্ট উত্তর হচ্ছে গ্লুকোজ, জল এবং লবণ এবং অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ প্রথমে হচ্ছে গ্লুকোজ, তারপরে হচ্ছে তোমাদের ওয়াটার, তারপরে আমাদের হচ্ছে সল্ট অ্যান্ড অ্যামিনো অ্যাসিড। এটা ডাইরেক্ট তোমাদের একদম লেখাই রয়েছে এনসিইআরটি তে, এবং ডাইরেক্ট এগুলো প্রত্যেকটা কিন্তু এনসিইআরটি বেস প্রশ্ন। তোমাদের আমি বলছি জৈবনিক প্রক্রিয়া, এই জৈবনিক প্রক্রিয়া কোন চ্যাপ্টার, আমার এগুলো ব্যাপারটা কি বলতো, এগুলো আমি আমার ব্যাচে এমন ভাবে পড়াই, আমার কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন কোথা থেকে কোথায় দিয়েছে আমি আজকে বহুদিন ধরে পড়াচ্ছি। এমনটা না যে আমি উড়ে এসে জুড়ে বসে গেছি রেলের ফিল্ডে। সায়েন্সটা আমি আজকে প্রায় 4-5 বছর পড়াচ্ছি, একটা অন্য জায়গায় পড়াতাম, এখন আবার এই প্ল্যাটফর্মে পড়াচ্ছি, নিজের প্ল্যাটফর্মে পড়াচ্ছি। ঠিক আছে, তো এনসিইআরটি কোন জায়গায় কোন প্রশ্নটাকে তুলে এনে বসিয়েছে সেটা আমার একদম এই ফিঙ্গার টিপসে রয়েছে, মানে নখদর্পণে রয়েছে। আমি তোমাদের বলে দিচ্ছি, জৈবনিক প্রক্রিয়ার যে রেচন রয়েছে, এই রেচন চ্যাপ্টারে তোমরা দেখবে এটা ক্লাস 10 এর যে জৈবনিক ইয়েগুলো রয়েছে, জৈবনিক প্রক্রিয়া মানবদের, সেখানে এটা রয়েছে। আমি তোমাদের বাংলা এনসিইআরটি তোমাদের লাইন বাই লাইন ধরে করাচ্ছি, ফলে সেই জায়গাটা তোমাদের ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এই যে আমি তুলে দিয়েছি, দেখো এখানে সুন্দর করে লেখা রয়েছে, এই যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং লবণের মতো কিছু কিছু, এবং ওয়াটার, জল এগুলো তোমাদের কিন্তু নালিকার মধ্য দিয়ে প্রবাহকালে বস্তুগুলোর পুনঃশোষণ বা সিলেক্টিভলি রিঅ্যাবজর্পশন ঘটে। এই অংশটা কি বলছি আমরা, গ্লোমেরুলাস বলছি,
এই গ্লোমেরুলাসের মধ্যে কিভাবে ফিল্ট্রেশন হবে, এই যে এখানে আমরা বলছি এগুলো নেফ্রনের নালিকা অংশ। আচ্ছা এখানে কোন হরমোন থাকে বলো তো, এখানে কোন হরমোন থাকে বলতে পারবে? এডিএইচ হরমোন, যাকে আমরা ভেসোপ্রেসিন বলছি, অর্থাৎ অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। আর এটা হচ্ছে সংগ্রাহী নালিকা। এখান থেকে তোমাদের কিন্তু একটা থেকে দুটো প্রশ্ন অবশ্যই আসছে, তাই এই জায়গাগুলো খেয়াল করবে। রেচন থেকে কিন্তু প্রশ্ন আসছে, আগেরও যখন আমি লাইভটা করেছিলাম সেখানেও এসেছিল। আচ্ছা প্রত্যেকটা কথা বলে দিই, আমার কিন্তু একটা প্লে লিস্ট করা আছে, দেখবে আরআরবি সায়েন্স বলে একটা প্লে লিস্ট করা আছে। আমার প্রত্যেকটা আরআরবির যে ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস, প্রত্যেকটা জিনিস ওখানে পেয়ে যাবে। আরো দেখছি যেগুলো চ্যাপ্টার এবং এনসিইআরটি স্পেশাল বা ম্যাথ স্পেশাল যেগুলো আমি ক্লাস নিয়েছি, ওইগুলো যাতে প্লে লিস্ট করে দিতে পারি সেটা আমি ট্রাই করি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে তোমাদের ব্যাপার। আচ্ছা অনেক সময় একটা প্রশ্ন করে, জানো কি, যে এদের মধ্যে কোনটি নেফ্রনের অংশ না? এই সংগ্রাহী নালিকা কিন্তু নেফ্রনের অংশ না, এটা মনে রাখবে। এই সংগ্রাহী নালিকা যদিও নেফ্রনের সঙ্গে আমরা দেখাই, এই সংগ্রাহী নালিকা কিন্তু নেফ্রনের অংশ না। এটা অনেকগুলো শিফটে তোমাদের প্রশ্ন এসেছে এবং দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট, নিচের কোনটিতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় না? ব্লিচিং পাউডার তোমরা নিশ্চয়ই জানো, নাম কি ব্লিচিং পাউডারের? ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, অর্থাৎ আমরা যদি CaOH2 এর সঙ্গে ক্লোরিন যুক্ত করি তখন এই CaOCl2 উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড উৎপন্ন হয়। ঠিক আছে? তো পানীয় জলকে জীবাণুমুক্ত করা, জি অবশ্যই, এটা তো সঠিক। পানীয় জলকেই তো আমরা জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার ব্যবহার করে থাকি, ক্লোরিন ব্যবহার করে থাকি, ব্যবহার করে থাকি। সোডা অ্যাসিড অগ্নি নির্বাপন যন্ত্রে, সোডা অ্যাসিড অর্থাৎ কি, ফায়ার এক্সটিংগুইশার। আমি আগেও তোমাদের বলেছি সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইশারে কি ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে থাকে, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, যাকে আমরা কি বলি, বেকিং সোডা বলে থাকি। এই বেকিং সোডা কিন্তু আমরা যে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে সেই ফায়ার এক্সটিংগুইশারে কিন্তু ব্যবহার করে থাকি, বাট ব্লিচিং পাউডার ব্যবহার করবো না। ব্লিচিং পাউডার ব্যবহার করলে তো উল্টো কেস হয়ে যাবে, তো অক্সিডাইজড করে দেবে, অর্থাৎ আগুন লাগতে আরো বেশি সাহায্য করবে, তো সেটা ইউজ করা যাবে না, এটা উত্তর হবে না। নেক্সট হচ্ছে অনেক রাসায়নিক শিল্পে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে, একদম ঠিক, অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কিন্তু ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়ে থাকে। কেক বেক করার জন্য না, কেক বেক করার জন্য আমরা কি ব্যবহার করি? বেকিং সোডা NaHCO3 ব্যবহার করে থাকি। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কোনটি ব্যবহার করা যায় না? অপশন নাম্বার মানে এই 2 নম্বর এবং 4 নম্বরটা। কিন্তু এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি না, এটা রেলে কিন্তু ভুল এসেছিল, রেলে এটা ভুল এসেছিল। এখানে আমরা 4 নম্বর এবং 2 নম্বর অপশনটা হবে। ঠিক আছে? 4 নম্বর এবং 2 নম্বর হবে। 4 ও 2 দুটো অপশনই কারেক্ট হবে, মানে দুটো অপশনই কিন্তু, মানে এই দুটোতেই কিন্তু ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় না, শুধুমাত্র 4টা কিংবা শুধুমাত্র 2টা হবে না। নেক্সট, ক্লিয়ার? এইগুলো প্রত্যেকে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে যে কেন আমি এটা বললাম। অনেক জায়গায় দেখবে শুধু কেক বেক করার জন্য বলেছে, বাট দিস ইজ নট ইউর রাইট অ্যান্সার। সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রে কিন্তু আমরা ব্লিচিং ব্যবহার করি না। ঠিক আছে? রেলের যে অ্যান্সার সিট, সেই অ্যান্সার সিটে কিন্তু অনেক ভুল দেওয়া থাকে, সেগুলোকেও আমি কারেকশন করে দিই, এমনটা না যে অন্ধের মতো পড়িয়ে যাচ্ছি। ঠিক আছে? এনসিইআরটি তেও ভুল দেওয়া থাকে, তুমি বলেছো সঠিকটা কোনটা, সঠিকের জন্য বিভিন্ন রিসার্চ পেপার, বিভিন্ন জায়গা, বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে পড়তে হয়, এমনটা না যে আমি শুধু বই পড়ে পড়ে পড়াচ্ছি। আমিও সায়েন্সের স্টুডেন্ট, আমি দীর্ঘদিন সায়েন্স নিয়ে পড়েছি। ঠিক আছে? নেক্সট, একটি গর্ভ নিরোধক বীর। আচ্ছা, গর্ভ নিরোধক কৌশল যা জরায়ুর মধ্যে শুক্রাণুর ফ্যাগোসাইটোসিস বাড়ায়। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে গর্ভ নিরোধক অর্থাৎ যখন আমাদের যে সেক্সুয়াল ইন্টারকোর্সের পর যখন যাতে গর্ভে বাচ্চা না আসে মহিলাদের, তখন কিছু গর্ভনিরোধক পিল, গর্ভনিরোধক যন্ত্র, গর্ভনিরোধক যে প্রসেস গুলো রয়েছে, যে টেকনিক গুলো রয়েছে, সেগুলো ব্যবহার করা হয়। তো এদের মধ্যে কোনটা শুক্রাণুর ফ্যাগোসাইটোসিস বাড়াচ্ছে? শুক্রাণু, দেখো, যখন শুক্রাণুগুলো মহিলার দেহে প্রবেশ করছে, একজন মেল থেকে ফিমেলের দেহে প্রবেশ করে শুক্রাণুগুলো, এরকম শুক্রাণুগুলো, তখন কি হয়, তার ডিম্বাণুর দিকে এগিয়ে যায়, যাতে কি হবে, যাতে জাইগোট সৃষ্টি হবে বা নিষেক হবে। ঠিক আছে? তো কিন্তু আমরা যে বিভিন্ন রকম, যেমন কন্ডম, এই কন্ডমের ব্যবহারকে আমরা কি বলে থাকি? প্রোটেকটিভ প্রসেস বলে থাকি। কেন? কন্ডমটা কি করে? শুক্রাণুটাকে প্রোটেক্ট করে রাখছে। মেল অর্গানে যখন কন্ডমটা পরা হয় তখন কি করে? ওটা শুক্রাণুটাকে প্রোটেক্ট করে রাখে, তো এটাকে বলা হচ্ছে প্রোটেকটিভ মেজার। ঠিক আছে? আর এই গর্ভ নিরোধক খাওয়া, এটাকে বলছে কেমিক্যাল প্রসেস, অর্থাৎ গর্ভ নিরোধক তুমি খাচ্ছে। অস্ত্রোপচারটাকে বলছে সার্জারি প্রসেস, অর্থাৎ সার্জারিক্যাল মেথড, অর্থাৎ তুমি ডাইরেক্ট কি করছো? টিউবিক্যাটমি বা ভ্যাসক্যাটমি করে দিচ্ছ, অর্থাৎ যেগুলো তুমি নালীগুলোকে কেটে ওটাকে অপারেশন করে দিচ্ছ। ঠিক আছে? অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্বকরণ বা স্ত্রী বন্ধ্যাত্বকরণ। তো এগুলোর বিভিন্ন রকম নাম আছে। কিন্তু কপার টি, এই যে কপার টিকে প্লেস করা হয় জরায়ুর মধ্যে, তখন এখান থেকে এমন কিছু রাসায়নিক পদার্থ নির্গত হয় যেগুলো কি করে না, এদের ফ্যাগোসাইটোসিস বাড়িয়ে দেয়। মানে কি করে? সিম্পল কথা হচ্ছে এদেরকে মেরে ফেলে। কাদের? না, এই শুক্রাণুগুলোকে মেরে ফেলে, অর্থাৎ শুক্রাণুগুলোকে ডিম্বাণুর দিকে যেতেই দেয় না। শুক্রাণু ডিম্বাণুর দিকে গেলেই তো জাইগোটের সৃষ্টি হবে বা নিষেক হবে।
বা ফার্টিলাইজেশন হবে, তবেই তো বাচ্চার সৃষ্টি হবে বা জাইগোটের সৃষ্টি হবে। কিন্তু এই যে কপারটি, এই কপারটিটা কি করছে, কপারটিটা ফ্যাগোসাইটোসিস বাড়াচ্ছে, অর্থাৎ এই শুক্রাণুগুলোকে প্রায় মেরে ফেলছে। যদি এখানে বলা হতো যে প্রোটেকটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে কোনটা, দ্যাট ইজ তোমার কন্ডম উত্তর হতো। কেমিক্যাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, কেমিক্যাল প্রসেস বা রাসায়নিক নিরোধক হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা তোমার গর্ভ নিরোধক বলে, কারণ ওটা কি করছে, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের উপর কাজ করছে, বা হরমোনাল ট্যাবলেট আমরা বলতে পারি, হরমোনাল ট্রিটমেন্ট আমরা বলতে পারি এই ট্যাবলেট গুলোকে, ঠিক আছে। আর সার্জিক্যাল প্রসেস হলো টিউবিক্যাটমি, ভাস্কাটমি, এগুলোকে আমরা সার্জিক্যাল প্রসেস বলবো। কিন্তু যেহেতু ফ্যাগোসাইটোসিস বলেছে, উত্তর হচ্ছে কপারটি। এটা অনেকেরই কনফিউশন থাকতে পারে, বুঝতে পারছো কেমন ধরনের প্রশ্ন দিয়েছে? দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, এটাও তোমাদের এনসিইআরটি তে রয়েছে। নেক্সট, একটি উপাদানের প্রতিরোধ ক্ষমতার নিচের কোন বিষয়? আচ্ছা, প্রথমে বলে দিই রেজিস্টিভিটি। এবার তোমাদের অপশন দেখে মনে হবে প্রশ্ন ভুল, অপশন থেকে প্রথমেই মনে হবে যে প্রশ্ন ভুল, কারণ আমরা এই রেজিস্টিভিটি আর রেজিস্ট্যান্সের মধ্যে গুলিয়ে ফেলি। ভালো করে বোঝো, রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি এই দুটোর মধ্যে আমরা কি করি, আমরা কিন্তু গুলিয়ে ফেলি। রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি এই দুটোর মধ্যে আমরা কিন্তু গুলিয়ে ফেলি, ক্লিয়ার? তো সেইটা কিন্তু গোলাবে না। কেন গোলাবে না? রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্স মানে ভি ইকুয়াল টু আইআর, অর্থাৎ একটা পদার্থের মধ্য দিয়ে বা একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রিককে প্রবাহ হতে, মানে কারেন্টকে প্রবাহ হতে যেটা বাধা দিচ্ছে তাকে আমরা রেজিস্ট্যান্স বলছি। রেজিস্ট্যান্স কোন কোন বিষয়ে নির্ভর করে? রেজিস্ট্যান্স হচ্ছে লেন্থের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ কোন তারের যদি দৈর্ঘ্য বাড়ে তার রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। প্রস্থচ্ছেদের সঙ্গে, অর্থাৎ এই যে ক্রস বিভাগের এরিয়া তার সঙ্গে ব্যস্তানুপাতিক। টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক। তাহলে এগুলোকে আমরা যখন একসাথে লিখবো কি লিখতে পারি? আর সমানুপাতিক এল বাই এ, এটাকে যখন ইকুয়াল টু লিখবো আর ইকুয়াল টু এস এল বাই এ, এই এসটাই হচ্ছে রেজিস্টিভিটি। দেখো তুমি যদি এখানে এসটা লেখো তাহলে কি হবে, আর এ বাই এল। দেখে মনে হচ্ছে হয়তো এ আর এল এর উপর নির্ভর করছে, কিন্তু অবশ্যই না। এই এসটা বা রেজিস্টিভিটিটা এ আর এল এর উপর নির্ভর করে না। এসটা কি বলতো, ভালো করে বোঝো, এসটা কি বলতো, প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট রেজিস্টিভিটি থাকে। প্রত্যেকটা, তামার একটা রেজিস্টিভিটি আছে, তামার একটা আছে, সিলভারের একটা আছে। এবার তোমার মনে প্রশ্ন হবে, স্যার এই রেজিস্টিভিটির কাজ কি? এই রেজিস্টিভিটিটা হচ্ছে নির্দেশ করবে যে ওর রেজিস্ট্যান্সটা কতটা। অর্থাৎ মনে করো আমার কাছে দুটো পেন রয়েছে, দুটোকে দুটো কন্ডাক্টর মনে করো, এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর। এবার এর যে রেজিস্টিভিটি মনে করো 5, এর রেজিস্টিভিটি মনে করো, রেজিস্টিভিটি ইউনিট হচ্ছে কি, রেজিস্টিভিটি ইউনিট হচ্ছে কি বলবো, যে দেখো রেজিস্টিভিটি ইউনিট কি করে করবো, দেখো ওহম মিটার, কি হবে, ওহম মিটার হবে রেজিস্টিভিটি ইউনিট। এই যে ওহম মিটার রেজিস্টিভিটির ইউনিট, ধরো এর রেজিস্টিভিটি 5 ওহম মিটার, এর রেজিস্টিভিটি দেখা যাবে 10 ওহম মিটার। তাহলে যেহেতু এই রেজিস্টিভিটি 5 ওহম মিটার, তার মানে এর রেজিস্ট্যান্সটা কম হবে, কারণ এই পদার্থের রেজিস্টিভিটিটা কম মানে এর রেজিস্ট্যান্সটাও কম। আর এই পদার্থের রেজিস্টিভিটিটা বেশি মানে এর রেজিস্ট্যান্সটাও বেশি। রেজিস্ট্যান্স হচ্ছে একটা ধর্ম, আর রেজিস্টিভিটি হচ্ছে পার্টিকুলার একটা একটা মানে ম্যাটেরিয়াল বা একটা কন্ডাক্টরের যে নেচার, সেই নেচারের উপর নির্ভর করে। একটা কন্ডাক্টরের নেচার, অর্থাৎ কন্ডাক্টর তামা হবে নাকি সিলভার হবে, সেগুলোর উপর নির্ভর করে। এবার তুমি আমাকে প্রশ্ন করবে, স্যার তাহলে সেগুলো তো নেই, এখানে তো কোনো নেচারও নেই যে পদার্থের নেচারের উপর নির্ভর করে, নেই। কিন্তু আর একটা জিনিসের উপর রেজিস্টিভিটি নির্ভর করে, দ্যাট ইজ তাপমাত্রা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তাপমাত্রা। তাপমাত্রার উপরেও কিন্তু রেজিস্টিভিটিটা নির্ভর করে। এটা রেজিস্ট্যান্স উত্তর ছিল, এটা রেজিস্ট্যান্স ছিল, প্রতিরোধ মানে রেজিস্ট্যান্স, এই অপশনটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে। তাহলে উত্তর কি হয়ে যাবে, তাপমাত্রা। তাহলে দুটো জিনিস মনে রাখবে, যে ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালটা তুমি ইউজ করছো, সেটা কপার হতে পারে, সেটা সিলভার হতে পারে, সেটা তোমার সোনা হতে পারে, তার উপরও কিন্তু এই রেজিস্টিভিটি, মানে মেইনলি তার উপরেই কিন্তু রেজিস্টিভিটি নির্ভর করে, ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। আর টেম্পারেচার, কিন্তু টেম্পারেচারের উপর খুব বেশি নির্ভর করে না, মানে টেম্পারেচার পার্থক্যের জন্য খুব বেশি রেজিস্টিভিটির পার্থক্য হয় না। আর প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা নির্দিষ্ট রেজিস্টিভিটি থাকবে। তাহলে তার যদি রেজিস্টিভিটির পার্থক্য হয়, তাহলে একটা তামাত্মার, বিরাট বড় তামাত্মার তার একটা রেজিস্টিভিটি, ছোট্ট তামাত্মার তার একটা রেজিস্টিভিটি, হ্যাঁ, সিলভার তার একটা আলাদা রেজিস্টিভিটি, এরকম কি হয়? এরকম তো হয় না। তামার, সিলভার, কপার, মানে তামা মানেই তো কপার, সিলভার, গোল্ড, তারপরে আরো কন্ডাক্টর বলে লোহা, আয়রন, প্রত্যেক একটা নির্দিষ্ট রেজিস্টিভিটি রয়েছে, অর্থাৎ একটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে। নেক্সট,
বাহ, একটা অঙ্ক চলে এলো, তার আগে একটু জল খেয়ে নেবো। ততক্ষণে প্রত্যেকে যারা ক্লাসটা দেখছো প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। প্রায় 1 ঘন্টা তোমাদের সঙ্গে বকবক করে যাচ্ছি। আমি ক্লাসগুলো লাইভ করাই না, সেরকম আমার ব্যাচের ক্লাসগুলো লাইভ করাই না, কারণ তোমার, আমি বারবার বলি একটা কথা, যে তোমার সমস্যা তোমার, আমার নয়। অর্থাৎ একটা ছেলে বারবার বুঝতে পারবে না, স্যার এটা বুঝতে পারছি না, এটা বুঝতে, ভাই রেকর্ডেড রয়েছে, তো এটাকে 10 বার বোঝ, না বুঝতে পারলে স্যারকে ফোন কর, মানে পেইড ব্যাচের কথা বলছি। আমাকে ফোন করলে আমি বুঝিয়ে দেবো, আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি বুঝিয়ে দেবো। বেকার একটা ক্লাসের লেন্থ বাড়িয়ে তো লাভ নেই, তাই না? দেখো, একটি গাড়ি রিয়ার ভিউ মিরার হিসেবে ব্যবহৃত হয়, একটি গাড়ির রিয়ার ভিউ মিরার হিসেবে ব্যবহৃত একটি উত্তল আয়নার ফোকাল দৈর্ঘ্য 2 মিটার। উত্তল আয়না, তাহলে রিয়ার ভিউ মিরার হিসেবে তো উত্তল আয়নাই হওয়ার কথা। উত্তল আয়না মানে এইরকম একটা উত্তল আয়না রয়েছে, ঠিক আছে, নিশ্চয়ই জানো এর এদিকটা ফোকাস। আর উত্তল, উত্তল দর্পণ বা উত্তল লেন্স প্রত্যেক ক্ষেত্রে ফোকাসটা কি হয়, পজিটিভ হয়, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে ফোকাসটা আমি কত লিখবো, ফোকাল দৈর্ঘ্য কত দিয়েছে, 2 মিটার, মানে ফোকাল দৈর্ঘ্যটা পজিটিভ হয়, তার মানে শুধু 2 মিটার লিখবো। প্লাস, আচ্ছা, যদি একটি বাস আয়না থেকে 3 মিটার দূরত্বে, বাস আয়না থেকে 3 মিটার দূরত্বে মানে কি, বাসটাই হচ্ছে বস্তুর দূরত্ব, অর্থাৎ অবজেক্ট ডিস্টেন্স, ঠিক আছে। অবজেক্ট ডিস্টেন্সটা এটা ইউ, এটা কত দিয়েছে, 3 মিটার। তার মানে লেন্স, দর্পণটা লেফট পোর্শনে রয়েছে, লেফট পোর্শনে রয়েছে মানে কি এটা নেগেটিভ হবে, তাহলে ইউ ইকুয়াল টু কি হবে, -3 মিটার। এবার বলেছে তাহলে চিত্র কোথায় গঠিত হবে, অর্থাৎ অবজেক্ট কোথায় গঠিত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা দর্পণের সূত্র কি জানি, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তোমাদের দর্পণের ওপর একটা অঙ্কের স্পেশাল ক্লাস করাবো আমি, নেক্সট ক্লাস দর্পণের ওপর একটা করাবো, ঠিক আছে, অনেকেরই ডিমান্ড ছিল। আচ্ছা, 1/v ইকুয়াল টু কি হবে, 1/f মাইনাস 1/u। এবার মানগুলো বসাও, 1/f এর মান কত, 1/2 মাইনাস 1/u মাইনাস 1/3, অর্থাৎ প্লাস 1/3 হয়ে যাবে। তাহলে এটা করলে কত হবে, 3 2 6, 3 যুক্ত 2 5, 5/6, অর্থাৎ 1/v ইকুয়াল টু 5/6 বা v ইকুয়াল টু 6/5। দেখো এটা প্লাস হয়েছে, প্লাস হয়েছে মানে কি, মাইনাস হলে তো এদিকে হতো, আর এমনিতেও তো উত্তল দর্পণের এদিকে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, তার মানে অবশ্যই এই দিকে গঠিত হবে। কোথায় গঠিত হবে, 6/5, মানে 5 একে 5, 5 2 10, 1.2, 1.2 মিটার পজিটিভ। পজিটিভ মানে এটা কি, পজিটিভ মানে এটা ভার্চুয়াল, ভার্চুয়াল মানে কি, অসৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে, অসৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে। তার মানে অসৎ প্রতিবিম্ব মানে এইদিকে হবে, অর্থাৎ আয়নার পিছনে, দেখো এই যে আয়নার পেছনে, এমনিতেও উত্তল দর্পণে যা কিছু গঠিত হয় সবই পেছনে গঠিত হয়, আয়নার পেছনে 1.2 মিটার দূরে। এটা দেখো আয়নার সামনে রয়েছে, সামনে মানে এই জায়গাটা, সামনে মানে এই জায়গাটা, ঠিক আছে, আয়নার সামনে না, আয়নার পেছনে এই জায়গাটা গঠিত হবে, ঠিক আছে, বোঝা গেছে। আয়নার পেছনে 1.2 মিটার দূরে গঠিত হবে, বিহাইন্ড দা মিরার। ক্লিয়ার? নেক্সট, গার্ড সেল কোন প্রক্রিয়ার সঙ্গে জড়িত? আচ্ছা, গার্ড সেল কোথায় থাকে, আমি আগেও বলেছি তোমাদের, গার্ড সেল এই জায়গাটা থাকে, গার্ড সেল এই জায়গাটা থাকে, এই রে, হ্যাঁ, গার্ড সেল এই জায়গাটা থাকে, এই জায়গাটা গার্ড সেল থাকে। এখানে স্টোমাটা থাকে কিসের সঙ্গে জড়িত, শ্বাস প্রশ্বাস বা রেসপিরেশন, ঠিক আছে। এই যে দেখে নাও, এই যে নেক্সট, নিচের কোন নিয়মটি চৌম্বক ক্ষেত্রে সমকোণে কুণ্ডলীর গতির কারণে প্রবর্তিত তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে? আচ্ছা ভালো করে বোঝো, কুণ্ডলীর গতি বলেছে, কুণ্ডলীর গতি মানে কি, প্রবর্তিত তড়িৎ। কুণ্ডলীর গতি মানে কি, কুণ্ডলীর গতিতে প্রবর্তিত তড়িৎ মানে যেটাকে বলছে ইনডিউসড কারেন্ট। এগুলো অ্যাকচুয়ালি ইংলিশ টার্ম গুলো বললে বেশি বোঝা যায়, ইনডিউসড কারেন্ট। তাহলে যখনই আমরা লেফট হ্যান্ড ব্যবহার করি তখন কি থাকে, এই মধ্যমাটা শুধু কারেন্টের দিক নির্দেশ করে লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে, কিন্তু রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রে কি করে, রাইট হ্যান্ড রুলে এই মধ্যমাটা ইনডিউসড কারেন্ট নির্দেশ করে, আর বাকিগুলো তো একই থাকে। বাকি চুম্বক ক্ষেত্র এবং বলের দিক, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক এবং বলের দিক এগুলো একই থাকে, কিন্তু শুধুমাত্র মধ্যমাটা ইনডিউসড কারেন্ট নির্দেশ করে, যেটা জেনারেটরের ক্ষেত্রে হয়। জেনারেটরের ক্ষেত্রে ইনডিউসড কারেন্ট যেটা হয়, কারেন্টটা ইনডিউসড হয় জেনারেটরের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা ফ্লেমিং এর কোন রুল ব্যবহার করে থাকি, ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল। আর লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে শুধু কারেন্ট, যেটা মোটরের ক্ষেত্রে, ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল। আর ইলেকট্রিক জেনারেটরের ক্ষেত্রে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল। এবং এই মধ্যমাটা তোমাদের কি নির্দেশ করে, না মধ্যমাটা তোমাদের ইনডিউসড কারেন্টের পরিমাণটা নির্দেশ করে, ঠিক আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমাদের। শুধুমাত্র ফ্লেমিং এর যে থাম রুল, মানে ফ্লেমিং এর যে হ্যান্ড রুল, লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ডের উপর একটা স্পেশাল ক্লাস নিয়ে আসবো নেক্সট 1-2 দিন বা 3-4 দিন বা নেক্সট উইকে নিয়ে আসবো, তখন তোমরা এগুলো বুঝতে পারবে, ঠিক আছে। এখানে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে। আচ্ছা দেখে নাও, এই যে লেফট হ্যান্ড রুলটা আমরা ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এটাও তোমাদের ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে রেলে, ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। আর রাইট হ্যান্ড রুলটা আমরা জেনারেটরের ক্ষেত্রে ইউজ করি। এখানে মিডিল ফিঙ্গারটা কি ব্যবহার করা হয়, না ইনডিউসড কারেন্ট।
আর এখানে মিডল ফিঙ্গারটা কি ইউজ করে না ডিরেকশন অফ দ্য কারেন্ট। ঠিক আছে, নেক্সট গ্রুপ 16, এটা বলার কিছু নেই। গ্রুপ 16 তোমরা প্রত্যেকের যে অক্সিজেন। ঠিক আছে, গ্রুপ 18 যদি বলি, গ্রুপ 18 যদি বলি তাহলে কি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস যাই বলো, এটা কোন পর্যায় সারণী? দীর্ঘ পর্যায় সারণী। দীর্ঘ পর্যায় সারণী কার? মোজলে। মনে থাকবে কিসের উপর ভিত্তি করে হয়েছে? অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে হয়েছে। অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে হয়েছে। পর্যায় সারণী থেকে কটা প্রশ্ন এলো? কটা প্রশ্ন এলো? 2 থেকে 3টা প্রশ্ন এলো। আমি অ্যানালিসিস করে দিচ্ছি, এগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আবার রাসায়নিক বিক্রিয়া থেকে প্রশ্ন, এই নিয়ে 3টে প্রশ্ন হলো একটা শিফটে। ওই দেখো মোশন, নিউটনস ল, শুধু ইউনিট মেজারমেন্ট এই দিন গেছে, এদের দিন গেছে। বেশিরভাগ তুমি জায়গায় দেখবে শুধু ওইগুলোর ক্লাসই করে যাচ্ছে, এগুলোর ক্লাস আর নেই, রাসায়নিক বিক্রিয়ার ক্লাসই নেই দেখবে। কিন্তু প্যাটার্ন দিনকে দিন চেঞ্জ হচ্ছে, সেগুলো বুঝতে শেখো। আচ্ছা দেখো এখানে একটা বিক্রিয়া দিয়েছে, কি বিক্রিয়া না A প্লাস বি থেকে উৎপন্ন হচ্ছে, এটা আগে করিয়েছি, এটা আর বেশি ডিসকাস করবো না, বহুবার করিয়েছি। এটা কি বিক্রিয়া না দ্বৈত স্থানচ্যুতি, বা যেটাকে আমরা বলছি ডাবল ডিসপ্লেসমেন্ট। ডাবল ডিসপ্লেসমেন্ট কোন কোন ক্ষেত্রে হয় আমি কি বলেছিলাম? এই দুটোকে অবশ্যই দুটো কম্পাউন্ড হতে হবে যেটা ডাইগা ডিসপ্লেস করবে। তার মানে এখানে অবশ্যই এজি এবং NO3, এজির সঙ্গে দেখো এজির সঙ্গে NO3 ঢুকবে, কারণ এজিটা এখানে এর সঙ্গে বসেছে মানে NO3 ঢুকবে, তাহলে এজির সঙ্গে অবশ্যই NO3 ঢুকবে। আর কেটা এখানে এর সঙ্গে ঢুকে যাবে, প্লাস কি হয়ে যাবে? কে বিআর হয়ে যাবে। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা তো এটা এর সঙ্গে ঢুকবে আর এটা এর সঙ্গে ঢুকবে, তাহলে AgNO3 প্লাস KBr সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, নিচের কোনটি মানব কোষের উদাহরণ যারা আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রাখে? তোমরা নিশ্চয়ই জানো যে ডব্লিউবিসি কি করে? এইরকম ডব্লিউবিসি গঠিত হয়। ডব্লিউবিসির ভাগগুলো আগের ক্লাসে পড়িয়েছি তোমাদের খুব সুন্দর করে। ডব্লিউবিসি গুলোকে অনেক ভাগে ভাগ করেছে, গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, হ্যাঁ, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। তাহলে যখন এটা জীবাণু দেখে তখন কি করে? এটাকে নিজের সাইজটাকে পরিবর্তন করে এটাকে এনগ্যাল্প করে আবার সাইজটাকে কি করে? একে মেরে ফেলে। ঠিক আছে, আবার ও সাইজ পরিবর্তন, এদের কোনো নির্দিষ্ট সাইজ নেই ডব্লিউবিসি। কিন্তু আরবিসির বাইকনকেভ সাইজ আছে, বাইকনকেভ, এটা আরবিসি বা রেড ব্লাড সেল। ঠিক আছে, এগুলো তো হবেই না, এদের বাদ দিয়ে দাও, এদের তো প্রত্যেকের সাইজ রয়েছে। নেক্সট, চৌম্বক বলরেখা, এই জায়গাটা থেকেও তোমাদের প্রায় প্রত্যেকটা শিফটে প্রশ্ন আছে। চৌম্বক বলরেখা এমন তার মানে এই নয় যে আগামী দিনে যত রেলের পরীক্ষা হবে শুধু এই চ্যাপ্টার গুলো থেকেই প্রশ্ন হবে, বাকিগুলো থাকবে না, সেটা আমি কিন্তু বলছি। আমি বলছি এইগুলো থেকে বেশি গুরুত্ব দাও। আচ্ছা, চৌম্বক বলরেখা কোনটি সম্ভব বলেছে, মানে কোনটি ঠিক? চৌম্বক বলরেখা একে অপরের সমান্তরাল হতে পারে, জি অবশ্যই আমরা জানি নর্থ সাউথ এইরকম হয়, তাহলে একে অপরের কি হবে? সমান্তরাল হবে। চৌম্বক ক্ষেত্রগুলি কেন্দ্রিক বৃত্ত, কেন্দ্রিক বৃত্ত মানে কি এরকম এরকম যে কেন্দ্রিক বৃত্ত, হ্যাঁ অবশ্যই হতে পারে, দুটোই ঠিক রয়েছে। চৌম্বক ক্ষেত্রকে একে অপরকে ছেদ করতে পারে না, এইটা কখনো হয় না। চৌম্বক বলরেখাগুলি একে অপরকে ক্রস করতে পারে না, তাহলে অপশন এ এবং বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখে নাও এইগুলো চৌম্বক বলরেখা। আচ্ছা, এই প্রশ্নটা ভীষণ কনসেপচুয়াল, এটা মানে পারার, এটা খুব মানে 2% ছেলে মেয়ে হয়তো বা আরো কম ছেলে মেয়ে পারবে, ভালো করে বোঝো। এটা ইংরেজিটা মানে বাংলাটা ট্রান্সফার করা আছে, কিন্তু বাংলাটা তুমি বুঝতে পারবে না, তাই ইংলিশটা রেখেছি, ভালো করে বোঝো। এ রে অফ লাইট ইনসিডেন্ট অন এ ইন্টারফেস অফ সেপারেটিং টু মিডিয়া অ্যালং দা নর্মাল টু দা ইন্টারফেস। দেখো এইটা একটা সেপারেটিং করছে, সেপারেট কিসের মধ্যে করছে দেখো না, মনে করো এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, এইভাবে সেপারেট হয় এবং এদের মধ্যে নর্মালটাকে, এটা নর্মাল, যখন আলোর প্রতিসরণ হয় তখন তো একটা মিডিয়া তাদেরকে সেপারেট করে, লঘু মাধ্যম ঘন মাধ্যম। মনে করো বায়ু থেকে জলে যাচ্ছে আলো, তখন এবার সেপারেট হয়, তাদের মধ্যে নর্মালটা কি? এটা নর্মাল, নর্মাল। তো এবার ইনসিডেন্ট রেটা কি হচ্ছে? অন এ ইন্টারফেস সেপারেটিং টু মিডিয়া অ্যালং দা নর্মাল টু দা ইন্টারফেস, অর্থাৎ ইনসিডেন্ট রেটা এই বরাবর আসছে, এর অ্যালং অর্থাৎ এই বরাবর ইনসিডেন্ট রেটা আসছে, বোঝো এই বরাবর ইনসিডেন্ট রেটা আসছে, the angle between incident and refracted ray। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যদি এই বরাবর আসে তাহলে তো সে এই সোজা চলে যাবে, তার কি কোনো অ্যাঙ্গেল তৈরি হবে? উত্তর হচ্ছে না। যদি আমাদের এরকম মনে করো এখানে লঘু মাধ্যম এখানে ঘন মাধ্যম থাকতো, একটা রে তির্যক ভাবে আসতো, তখন কি হতো? তার ডেভিয়েশন, তখন এই দিকে যাওয়ার কথা সে এই দিকে আসতো, তখন তার মধ্যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন থাকতো। অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন বলতে এটা নর্মালের সঙ্গে যে রিফ্রাক্টেড রেটা যে অ্যাঙ্গেল করে থাকে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, আর নর্মালের সঙ্গে ইনসিডেন্ট রেটা যে অ্যাঙ্গেল করে থাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলা হতো, সেই দুটো অ্যাঙ্গেল থাকতো। কিন্তু যদি এইভাবে নির্গত হয় নর্মাল বরাবর, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাঙ্গেল থাকবে না, অর্থাৎ কি হবে? 0 ডিগ্রি হবে। বোঝা গেল? ছবিটা বোঝা গেল কিভাবে হচ্ছে? যদি তির্যক ভাবে হতো
তবেই কিন্তু এখানে অ্যাঙ্গেল থাকবে, যেটা আমরা কি করি সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে মিউ, এরকম করে করি না, স্নেলের সূত্র যাকে বলছি। কিন্তু এক্ষেত্রে দেখো অ্যালং দা নর্মাল, অর্থাৎ এই বরাবর এলে সেই বরাবর চলে যাবে, তা ডেভিয়েশন কেন হবে, তাই না, সে ওই বরাবরই চলে যাবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো অ্যাঙ্গেল তৈরি হবে না। তো এই ছিল আজকের ক্লাস। শেষকালে একটাই কথা, তোমাদের যারা সায়েন্স ব্যাচে ভর্তি হবে তারা সায়েন্স ব্যাচে হতে পারো, কিন্তু আমি তোমাদের রেকমেন্ড করবো যে আমাদের কম্বাইন্ড ব্যাচ, কারণ তোমরা ম্যাথের ক্লাস দেখেছো। সব থেকে বড় কথা কি, আমরা প্রচুর পরিমাণ এবং লো ফিজ তো রয়েছে, ফিজের জন্য তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, ম্যাক্সিমাম চেষ্টা করবে হোয়াটসঅ্যাপ করার, অথবা কলও করতে পারো। তো সেক্ষেত্রে যদি আমি না ধরি তোমাদের ঘুরিয়ে করবো, কারণ প্রচুর ছাত্রছাত্রী রিসেন্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে। আর একটা কথা তোমাদের বলার ওয়ার্নিং, সেটা হচ্ছে যারা ওয়েট করছো যে ভ্যাকেন্সি বেরোলে তবেই প্রিপারেশন নেবে, আই রিপিট, এই ভ্যাকেন্সির জন্য ওয়েট করো না, পরবর্তী ভ্যাকেন্সির জন্য ওয়েট করো। কেন? কারণ তুমি চাকরি তো পাবে না, তুমি ওয়েট করে কি করবে, শুধু তোমার 500 টাকা যাবে আর অ্যাপ্লিকেশনটাই করবে। কারণটা কি, তুমি চাকরি পাবে না। যারা ভ্যাকেন্সি বেরোলে পড়াশোনা শুরু করবে বলে ভাবছো, তারা আমি লিখে দিচ্ছি খাতায়, তোমরা চাকরি পাবে না। আর যারা আগে থেকে পড়া শুরু করে দিচ্ছ, ভ্যাকেন্সি বেরোক চাই না বেরোক, আমার পড়াশোনাটা হোক, সে তুমি রেলের পরীক্ষা নাই দিতে পারো, তুমি এটা কম্বাইন্ড প্রিপারেশন নাও, তুমি আইটির কাজ করো, তুমি ডিপ্লোমার কাজ করো, কোথায় কাজ করো আমার কিচ্ছু জানার দরকার নেই। এই লাইনে আসলে তোমাকে পড়তে হবে টাইম বের করে। পার ডে তোমাকে 2 থেকে 3 ঘন্টা অথবা 3 থেকে 4 ঘন্টা, সব থেকে ভালো হয় গড় টাইম আমি বলে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টা, না পারলে 3 থেকে 4 ঘন্টা যদি তুমি পার ডে দিতে পারো, সে তুমি আইটিতে চাকরি করো, তুমি ডিপ্লোমাতে চাকরি করো, কম্পিটিশন ফিল্ডে তোমাকে এসেছো মানে তোমায় কম্পিটিটিভ হতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কথা। দেখো আমিও একটা তোমাদের পড়াশোনার লাইনে এসেছি, মানে আমাকেও তোমাদের বেস্ট কন্টেন্ট দিতে হবে, নাহলে আমার ইউটিউবে ভিউ হবে না, আমার ছেলে মেয়েরা বলবে কি স্যার আপনি ভুল পড়াচ্ছেন, এগুলো তো সবাই পড়ায়। তাহলে আমাকে সেই মাইন্ডে নিয়ে যেতে হবে যে আমি অন্যদের প্রচুর কম্পিটিশন, কম্পিটিটিভ মার্কেটেও প্রচুর কম্পিটিশন, তাহলে আমাকে বেস্ট কন্টেন্ট, আমাকে যে কন্টেন্টটা এক্সাম ওরিয়েন্টেড, যে কন্টেন্টটা এক্সাম অ্যাপ্রোচড হবে, স্টুডেন্টের বেস্ট হবে, সেটা দিতে হবে। তাই প্রত্যেকের বলা, যারা মনে করছো যে একটা স্যারেদের, যে দুজন স্যারের মধ্যে বিশেষ করে সোমনাথ স্যারের মধ্যে একটা সান্নিধ্যে থাকবো, স্যারের কাছে থাকবো, স্যারের সঙ্গে আলোচনা করে পুরো এই এক্সাম প্রসেসটা করব, আমার বয়স বেড়ে গেছে আর আমার কাছে চান্স নেই, বা বয়স কম আছে এটাকেই পাখির চোখ করতে চাই, তাহলে অ্যাডমিশন নিতে পারো। আর একটা কথা, আমার এই মুহূর্তে কোনো পুলিশের ব্যাচ, কোনো অন্য ব্যাচ, ডব্লিউবিসিএস ব্যাচ, আমি এগুলো কিচ্ছু পড়াই না, শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি রেল পড়াই। কারণ আমি তোমাদের সায়েন্সটাকে গুরুত্ব সহকারে পড়াই, জিকের গুরুত্ব সহকারে পড়াই। আর কৌস্তব স্যার বহুদিন ধরে অনেক বড় বড় চ্যানেলে, অনেক বড় বড় প্ল্যাটফর্মে, এবং এখনো পর্যন্ত উনি একটা বিরাট বড় প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বিরাট বড় প্ল্যাটফর্ম, মানে পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম বড় প্ল্যাটফর্ম, সেটা বলতে চাইছি না পাবলিকলি, আমাকে ফোন করলে তো হয়তো তোমাদের সঙ্গে আলোচনা করতে পারি, যুক্ত রয়েছেন এবং ওখানে এক্সপার্টলি কাজ করেন। তো উনি ওই স্যারই তোমাদের ম্যাথ যেই ক্লাস নেবেন, ঠিক আছে? স্যার অন্যান্য বিভিন্ন বড় বড় কোচিং ইনস্টিটিউট বা বড় বড় ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, তাই অনেক সময় পাচ্ছেন না ক্লাসগুলো বেশি করে নিয়ে আসা। আগামী দিনে আরো ক্লাস তোমাদের ইউটিউবে আসবে। তো এই ছিল তোমাদের সঙ্গে কথা। যারা ভর্তি হতে চাও, আমি বেশি প্রমোশন করি না, ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারো, আদারওয়াইজ ঠিকই আছে, কারণ প্রচুর ছেলে মেয়ে ভর্তি হচ্ছে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে শেয়ার করবে। একটা কথা বলে দিই, পেড ব্যাচ তো পেড ব্যাচের মতো চলবে, আমি কিন্তু তোমাদের যে কন্টেন্ট গুলো ফ্রিতে দিচ্ছি ইউটিউবে, ফ্রি বলে কেউ নেগলিজেট করবে না। ফ্রি হতে পারে কন্টেন্ট, কন্টেন্ট ফ্রি হতে পারে, কিন্তু দিস ইজ দ্য বেস্ট কন্টেন্ট, এটা মনে করি, এবং তোমরাও বলেছো, কমেন্ট বক্সটা দেখলেই বুঝতে পারবে। আর এটা কিন্তু আমার কন্টিনিউ চলতে থাকবে, এটা কিন্তু শেষ হবে না, ঠিক আছে? এটা কিন্তু আমার কন্টিনিউ চলতে থাকবে। সবাই খুব ভালো থাকবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দিয়ে পাশের যে বেল আইকনটা প্রেস করে রাখো, কারণ আমি যখন ভিডিও দেবো, ক্লাস দেবো, যাতে সবার আগে তুমি পেয়ে যাও এবং বাড়িতে বসে খাতা পেন বের করে ওটা লিখে নিতে পারো। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।